হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইউনিট 1 এর টপিক 3 এর এই যে টপিকগুলোর উপর যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। আগের টপিকগুলোর উপর আমরা টপিক 1, 2 এর উপর আমাদের 3টে ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। যারা দেখোনি তারা যারা ইউটিউব থেকে দেখছো তারা এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সেই প্লে লিস্ট পেয়ে যাবে। দেখো, প্রথম এই 2 নম্বরের প্রশ্নগুলো কিছু নেই, আমি টেনে দিচ্ছি। জাস্ট তোমার থিওরিটিক্যাল সব প্রশ্নগুলো, মোলার পরিবাহিতা কাকে বলে, এসআই একক। দেখো এইটা প্রচুর আছে, মোলার পরিবাহিতার এসআই একক দেখো 25, 24 এগুলো আসছে। তার মোলার পরিবাহিতা 25 সালে এসে গেছে, মানে এবারে দেখবো তুল্যাঙ্ক পরিবাহিতার একক আসার খুব চান্স আছে। তুল্যাঙ্ক পরিবাহিতা কাকে বলে, তুল্যাঙ্ক পরিবাহিতার এসআই একক, সিজিএস একক, যাই হোক এইটা কিন্তু খুব মোলার পরিবাহিতা 25-এ এসে গেছে, মানে তুল্যাঙ্ক পরিবাহিতা এবছর আসতে পারে। তো এটা বলবে যে আমরা মোলার পরিবাহিতা কাকে বলে, যে আয়তনের দ্রবণে 1 মোল আছে এমন আয়তনের দ্রবণকে যদি আমরা 1 সেমি ব্যবধানে রাখা দুটো তড়িৎদ্বারের মধ্যে রাখি তখন যে পরিবাহিতা হয় সেটাই কি মোলার পরিবাহিতা। ওকে, যেটাকে আমরা ল্যামডা এম দিয়ে সেটাকে প্রকাশ করি। ওকে, মোলার পরিবাহিতার একক এটা হচ্ছে আমরা সিমেন মিটার স্কোয়ার মোল ইনভার্স, বা এটাকেই আমরা সিমেন্টটাকে কি লিখি, ওহম ইনভার্সকেই আবার আমরা লিখি সিমেন্ট। হ্যাঁ, এটাকেই আমরা কি লিখি, সিমেন্ট। তো এটাকে কেউ যদি ওহম ইনভার্সও লিখে তাতে কিন্তু ক্ষতি নেই, মানে ওহম ইনভার্স লিখলে সেটা সিজিএস একক বলে, কিন্তু কোথাও কোথাও দেখবে মানে সিমেন্স আর ওহম ইনভার্স আর 1 সিমেন্স দুটো তো একই বিষয়। হ্যাঁ, তাই মোটামুটি এসআই সিমেন্সটা দিলে ভালো হয়, কিন্তু এখানে কোথাও কোথাও ওহম ইনভার্সও দিলে হবে। মেন হচ্ছে এখানে মিটার স্কোয়ার দিচ্ছি, এটাই হচ্ছে এসআই হয়ে গেছে। ওকে, তাহলে দেখো কোষ ধ্রুবক কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট। কোষ ধ্রুবককে আমরা কি দিয়ে প্রকাশ করি, জি। তো কোষ ধ্রুবক কাকে বলে, কোষ ধ্রুবক মানে এল বাই এ। দেখো এল বাই এ, এটা এল, ক্যাপিটাল এল, স্মল এল বাই এ। ওকে, এল মানে কি না, দুটো যে আমরা তড়িৎদ্বার নিয়েছে সেই তড়িৎদ্বার দুটোর মধ্যে দূরত্ব, এটা হচ্ছে এল। আর এ কি, তড়িৎদ্বারের যতটা অংশ নিমজ্জিত হয়েছে, মানে দুটো তড়িৎদ্বার ভাবো একই রকম ভাবে আমরা নিমজ্জিত করে রেখেছি, একই আয়তনের একই একই পরিমাণ আয়তনকে আমরা নিমজ্জিত রেখেছি, একই একই যতটা একেও নিমজ্জিত রেখেছি একই, তারপরে দুজনের যত নিমজ্জিত অংশের ক্ষেত্রফল, এ মানে তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ মানে যতটা আমি তড়িৎদ্বারকে, এটা অত ডিটেলসে বলার দরকার নেই, তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ হলেই বোঝাবে, কিন্তু এই ক্ষেত্রফলটা বোঝাচ্ছে যতটা তড়িৎদ্বারকে তুমি নিমজ্জিত করেছো সেই ততটা অংশের ক্ষেত্রফল। ওকে, প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফলটাকে বোঝাচ্ছে। তো এটাকে তোমরা তাহলে এটাও এই বছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে, আসেনি কোনো দিন, মক টেস্টে আমাদের ছিল। চলো এবার এরও দেখো সিজিএস একক, এসআই একক। আমরা সিজিএস একক কি, এল মানে কি, এল এর মানে দৈর্ঘ্য সেমি, আর এ মানে কি সেমি স্কোয়ার। ওকে, তাহলে আমরা সেটাকে করে দিলাম 1/সেমি, 1/সেমি মানে সেমি ইনভার্স, একই রকম ভাবে মিটার ইনভার্স। ওকে, তো আমরা এটা তাহলে এভাবে দেখো, এই যে প্রশ্ন আমরা পেয়ে গেছি এবছর কিন্তু 2025-এর জন্য এই প্রশ্ন আমরা অলরেডি এই চ্যাপ্টারের সাজেশন আমি দিয়ে দিয়েছি। সাজেশন মানে যে প্রশ্নটার আমরা পরীক্ষা নিলাম সেই প্রশ্নটাই কিন্তু 40 নম্বরের যে আমি কোশ্চেন দিয়েছি, সেই 40 নম্বরের কোশ্চেনই কিন্তু তোমাদের সাজেশন, এই চ্যাপ্টারের সাজেশন। তাহলে আমাদের আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, তাহলে না এটা আপেক্ষিক, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতাটা পরে আছে। এই যে তুল্যাঙ্ক পরিবাহিতা কাকে বলে, এটা ইম্পর্টেন্ট। আপেক্ষিক পরিবাহিতা এবছর ইম্পর্টেন্ট। তাহলে আপেক্ষিক পরিবাহিতা এটাও কি, আমরা আপেক্ষিক পরিবাহিতা বলতে আমরা একটা বিশেষ কন্ডিশনে পরিবাহিতা যতটা হয় সেটাকে, সেই কন্ডিশনটা কি না, আমরা মনে করো যে দুটো তড়িৎদ্বারকে 1 সেমি দূরে রেখেছি এবং তাদের যে প্রস্থচ্ছেদ, তাদের যে যতটা নিমজ্জিত অংশ তড়িৎদ্বারের, তার যে ক্ষেত্রফল যদি একক হয়, ক্ষেত্রফল মানে একক মানে আমি বলতে পারি এখানে যেমন 1 সেমি ব্র্যাকেটে লিখে দিয়েছো, যেটা আমি এ লেখা আছে 1 সেমি স্কোয়ার। ওকে, 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, তাহলে একক দূরত্বে এবং একক প্রস্থচ্ছেদ
প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণে পরিবাহিতাকে কি বলে? আপেক্ষিক পরিবাহিতা। মানে যদি আমরা সহজে বলি, দেখবে যখন আমি দুটো তড়িৎদ্বারকে 1 সেমি দূরে রাখবো, ধরো এই দুটো তড়িৎদ্বার যেটাকে আমি দুটোকে 1 সেমি দূরে রেখেছি, এবং এই তড়িৎদ্বারেরও ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা সেটাও 1 সেমি স্কোয়ার, তাহলে এটাও দৈর্ঘ্যটাও 1 সেমি, এই ক্ষেত্রফলটা এটাকে ধরো, এটাকে মানে তিন সাইডেই কি 1 সেমি 1 সেমি করে, তার মানে কি এর মধ্যে যতটা তরল থাকবে সেই তরলটার আয়তন কত হবে? 1 সিসি, অর্থাৎ 1 সেমি কিউব। তার মানে আমরা বলতে পারি যে 1 সেমি কিউব বা 1 একক আয়তনের, সে এককটা যে কোনো এককে হতে পারে, সেমি হতে পারে, 1 একক আয়তনের 1 একক বলতে আমরা 1 সেমি স্কোয়ার বলতে পারি, 1 মিটার স্কোয়ার বলতে পারি, ডিপেন্ড অন ইউনিট। তো এসআই বা সিজিএস ইউনিটের উপর ডিপেন্ড করছে। তার আমরা এটাকেই তাহলে ঘুরে বলতে পারি যে 1 একক আয়তনের দ্রবণের পরিবাহিতাকে আপেক্ষিক পরিবাহিতা বলে। 1 একক আয়তনের, মানে কারণ এই 1 সেমি দূরে এবং 1 সেমি প্রস্থচ্ছেদ করলে এই কন্টেনারের মধ্যে তো 1 সিসি বা 1 লিটার কিউব, বা আমি 1 ডিএম কিউব যদি বলি তখন কি হয়ে যাবে? 1 লিটার হয়ে যাবে। 1 ডিএম কিউব মানে 1 লিটার। তো সেই আয়তনের, মোটামুটি একক আয়তনের দ্রবণের পরিবাহিতাকে আপেক্ষিক পরিবাহিতা বলে। ওকে, তাহলে আমরা এই আপেক্ষিক পরিবাহিতাকে আমরা কাপ্পা দিয়ে প্রকাশ করি, কাপ্পা। ওকে, এবারে আমরা সেটা হিসাব করে দেখেছি। আপেক্ষিক পরিবাহিতা সমান আমরা ধরি কি 1/ρ, যেটাকে আমরা বলি রো মানে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। আপেক্ষিক পরিবাহিতা সমান, আমরা এটা আগে আলোচনা করেছি যে আমরা রোধের অনন্যককে কি বলি, সেটাকে বলি আমরা পরিবাহিতা, আর আপেক্ষিক রোধের অনন্যককে আমরা কি বলি, মানে আমরা যে পরিবাহিতা মানে এল, সেটা কি 1/r, আর এখানে আপেক্ষিক এটা হচ্ছে পরিবাহিতা, আর আপেক্ষিক পরিবাহিতাকে আমরা প্রকাশ করি কি কাপ্পা। তাহলে কাপ্পা সমান 1/ρ। ওকে, দুটোকে একটু কানেক্ট করে মনে রাখবে। তাহলে একই রকম ভাবে এটাও খুব ইম্পর্টেন্ট, এর একক আছে, এরও একক খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। 22-এ এসেছিল, তাহলে এবছর কিন্তু ইম্পর্টেন্ট আছে। তাহলে সেটা কি দেখো, আমরা যদি বসাই এই এককগুলো কিন্তু মুখস্থ করবে না, মুখস্থ না করে বরং এককগুলো কিভাবে ক্যালকুলেট আমি লিখে দিয়েছি, কিন্তু তোমরা যদি ক্যালকুলেট করে করো তাহলে কিন্তু ভুল হবে না। আমি যদি ক্যালকুলেট করতে চাই, দেখো আমরা কি জানি, আমরা জানি এক্ষুনি আমরা জানলাম কি এল সমান, আমরা এইটা দেখো, আমরা যে রোধের ওহমের সূত্র, রোধ সমান কি হয়, পুরো একটা পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, মানে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে, আর প্রস্থচ্ছেদের মানে যে তারটা যত মোটা হবে তাহলে তার রোধটা কম হবে, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ওকে, এইটা হচ্ছে এখানে আমরা সমান করার জন্য এটাই কি রোটা এখানেই আনি, রো। ওকে, তাহলে এটাই কি রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, তাই তো? আমরা রোধের ফর্মুলা এটা পাই, এটা আমরা থিওরিতে আলোচনা করেছি। এবারে দেখো, আমি বলেছি কাপ্পা মানে আপেক্ষিক পরিবাহিতা মানে 1/ρ। এবারে এই সূত্র থেকে 1/ρটা কি করে পাচ্ছ? তাহলে এটাকে যদি এদিকে আনি, এদিকে আনলে তো এটাই 1/ρ হয়ে যাবে, আর তাহলে দেখুন আরটাকে এদিকে আনলে কি হয়ে যাবে? 1/r। তাহলে 1/ρ সমান কি 1/r, আর এখানে যেমন এল ইন্টু এ আছে। তাহলে এটাই আবার আমরা করবো, প্রশ্ন দেখবো আপেক্ষিক, তাহলে আপেক্ষিক পরিবাহিতা সমান এইটা কি 1/rটা কি এল অর্থাৎ পরিবাহিতা, আর এইটা কি L/এটা কি জি অর্থাৎ কোষ ধ্রুবক। দেখবো আমরা আপেক্ষিক পরিবাহিতা সমান পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক, এটা কিন্তু পাবো। তো যাই হোক, আমরা এখানে ইসের কথা বলছিলাম, আমরা এককের কথা বলছিলাম, আমরা আপেক্ষিক পরিবাহিতার একক বের করছি। তাহলে আমরা 1/ρ সমান কি পেলাম? 1/r ইন্টু L/a। তাহলে 1/r মানে 1/ওহম, এই ওহম ওমেগা। তো L/a এর একক কি? এল এর একক তো আমরা যদি সেন্টিমিটার সিজিএস যদি ধরি, তাহলে সিজিএস ধরলে এটাকে আমি সেন্টিমিটার ধরবো, আর মানে কি ধরবো? সেমি ধরবো, সেমি স্কোয়ার ধরবো।
তাহলে দেখো সেমি সেমি কেটে গেল, তাহলে থাকলো কি দুটোই 1/a থাকলো, তাহলে ওইটা ওমেগা ইনভার্স অর্থাৎ ওহম ইনভার্স, আর এটা হবে কি সেমি ইনভার্স। তাহলে দেখো সিরিয়াস একক হচ্ছে ওহম ইনভার্স বা ওহম ইনভার্স ইন্টু সেমি ইনভার্স। ওকে, তাহলে দেখো আমরা লিখেছি যে এই ওহম ইনভার্স বা সেমি ইনভার্স। যদি এসআই বলি তাহলে ওহমটাকে আবার ঘুরিয়ে কি লিখি মো, হ্যাঁ মো সেমি ইনভার্স, বা এসআই বললে আমরা ওই মো বা ওহম ইনভার্সটাকে আমরা সিমেন্ট বলি, হ্যাঁ সিমেন্ট মিটার ইনভার্স। ওকে, তো এইভাবে আমরা সূত্র মানে এককগুলো তোমরা মুখস্থ না করে বরং কিভাবে এসছে ফর্মুলাও মনে থাকবে আর এককটাও ঠিকঠাক থাকবে। এটাই যেটা বলছিলাম এই বছর জন্য ইম্পর্টেন্ট আছে, যে তুল্যাঙ্ক পরিবাহিতা কাকে বলে, আর একই রকম ভাবে তুল্যাঙ্ক পরিবাহিতার একক, এটা কিন্তু দুটোই এবছরের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে একই রকম দেখো মূলার পরিবাহিতার মতো এরও তোমার সংজ্ঞাটা হবে। এর সংজ্ঞা কি হবে, ওই ওখানে জাস্ট এক মোল যত আয়তনের দ্রবণে ছিল, এটা কি বলবো, যত আয়তনের দ্রবণে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিবাহিতাটা যেটা তার গ্রাম তুল্যাঙ্কের সঙ্গে রিলেটেড, আর মোলার পরিবাহিতা মোল সংখ্যার সঙ্গে রিলেটেড। তাহলে গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা 1 গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা বা 1 গ্রাম তুল্যাঙ্ক যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে যে আয়তনের মধ্যে, তো সেই আয়তনের দ্রবণকে যদি 1 সেমি ব্যবধানে রাখা দুটো তড়িৎদ্বারের মধ্যে রাখা হয়, তখন যে পরিবাহিতা হয় তাকে বলবো কি তুল্যাঙ্ক পরিবাহিতা। আমরা সেটাকে এই ক্যাপিটাল ল্যামডা বা কোথাও কোথাও ল্যামডা এরকম ইকুইভ্যালেন্ট, এই যে মানে তুল্যাঙ্ক ভারের ইংলিশ কি ইকুইভ্যালেন্ট ওয়েট, তাই ই কিউটাও লেখা হয়। ওকে, তো দেখো আমরা এভাবে পেয়েছি। এবার তোমাকে সংজ্ঞা জিজ্ঞাসা করেছে, একটু জাস্ট তার একটু ফর্মুলাটা বলে দেবো। মানে তুল্যাঙ্ক পরিবাহিতা সমান আমরা কি পাই, তুল্যাঙ্ক পরিবাহিতা সমান পাই 1000 ইন্টু কাপ্পা, মানে অ্যাকচুয়ালি আমরা কি পাই এরকম করেই বইয়ে মুখস্থ করেছে কাপ্পা। তুল্যাঙ্ক পরিবাহিতা সমান ওই আপেক্ষিক পরিবাহিতা ইন্টু 1000/n। ওকে, আমরা যদি এটা মোলার পরিবাহিতা করতাম তাহলে এটা আমরা এম লিখতাম। সেটা কি এম মানে ক্যাপিটাল এফ মানে মোলারিটি, আর এখানে এন মানে নর্মালিটি। মানে অ্যাকচুয়ালি তুল্যাঙ্ক সংখ্যা তো আমরা কত তুল্যাঙ্ক সংখ্যা আছে, 1 লিটারে যদি 2 গ্রাম তুল্যাঙ্ক থাকে তখন আমরা কি বলি 2 নর্মাল বলি। নর্মালিটির সঙ্গে তোমাদের নিশ্চয়ই পরিচিত আছে। মানে গ্রাম তুল্যাঙ্ক 1 লিটারে যদি 1 গ্রাম তুল্যাঙ্ক থাকে, 1 লিটারে 1 গ্রাম তুল্যাঙ্ক থাকলে তখন আমরা তার দ্রবণের গাঢ়ত্বটাকে বলি 1 নর্মাল। 1 লিটারে যদি আমরা 2 গ্রাম তুল্যাঙ্ক থাকে সেটাকে বলি 2 নর্মাল। তো সেই নর্মালিটি সেই সংখ্যাগুলোই কি এইখানে আসবে। এই সংখ্যাগুলো অবশ্য দশমিকেই থাকে, বেশিরভাগ সময় 0.01 ইত্যাদি ইত্যাদি করে থাকে। তাহলে এই ফর্মুলাতে কিন্তু আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো আমরা যখন করব তখন দেখতে পাবো। তাহলে এ দেখো আমরা যখন এও দেখো এখান থেকেই একই রকম দেখো, আমরা কিন্তু তুল্যাঙ্ক পরিবাহিতার যদি একক তুমি মুখস্থ করতে যাও তাহলে ভুল হয়ে যাবে, কিন্তু এখান থেকে করো দেখবে হয়ে যাবে। দেখো আমরা এখনই পড়ে এলাম যে এই যে কাপ্পা, কাপ্পা মানে কি, মানে এটা আপেক্ষিক পরিবাহিতা, তার আমরা এক্ষুনি একক পড়ে এলাম না, আপেক্ষিক পরিবাহিতার একক এই ওহম ইনভার্স সেমি ইনভার্স। হ্যাঁ, তাহলে এইখানে তুমি লেখো ওহম ইনভার্স আর সেমি ইনভার্স। ওকে, আর এখানে দেখো এই যে 1000, কিন্তু এটা 1000 সিসি, মানে 1 লিটার দ্রবণকে আমরা কি বলি 1 লিটার দ্রবণ সমান 1000 সিসি মানে সেমি কিউব। তাহলে এর একক তাহলে কি 1000, এখানে এককটা আছে সেমি কিউব। ওকে, আর এখানে আছে এন আছে মানে নর্মালিটিকে এইটাই কি এই নর্মালিটি মানে কি মানে গ্রাম ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, মানে গ্রাম ইকুইভ্যালেন্ট, এই নর্মালিটি মানে কত গ্রাম ইকুইভ্যালেন্ট আছে। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট থাকলে আমরা কি বলবো 1 নর্মাল। 2 গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে নর্মালিটিটাকে নর্মালিটির এককটা আমরা কি বলতে পারি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখানে আমি জাস্ট ইকুইভ্যালেন্ট নাম্বারটাই লিখি, তো এখানে 2, 3 বা এই যে 0.0 নর্মাল, তার মানে কি এখানে ওটার কথাটার মানে কি যে এত ইকুইভ্যালেন্ট গ্রাম ইকুইভ্যালেন্ট আছে। তাহলে এইখানে কি এই এনটা কি গ্রাম ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, যেমন এমটা হচ্ছে মোল, ওখানে এম যখন আমরা এই যে মোলার ইকুইভ্যালেন্ট এখানে ক্যাপিটাল এম লিখি সেখানে মোলারিটি বোঝায়, মানে সেটা মোল সংখ্যা বোঝায়, তাহলে সেখানে এখানে মোল
নিচে কি মোল হয়ে যাবে, আর এখানে কি গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে দেখো গ্রাম ইকুইভ্যালেন্টটা নিচে আছে, উপরে গেলে কি হবে, গ্রাম হাইফেন দিয়ে ইকুই, ইংলিশেই লিখবে গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। ওকে, তাহলে দেখো এখানে দেখো সেমি টু দি পাওয়ার -1 আর সেমি কিউব, তাহলে এটা সেমি স্কোয়ার হয়ে যাবে। তাহলে দাঁড়াচ্ছে কি ওহম ইনভার্স সেমি স্কোয়ার, এটা তাহলে এই দুটো নিলে সেমি স্কোয়ার আর গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। দেখো ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। একই রকম ভাবে ওহম ইনভার্সটাকে আমরা কি কি লিখি, সিমেন এস, তাহলে এস মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তাহলে এইভাবে আমরা ইউনিটগুলো কিন্তু করে নিতে পারি। ওকে, তাহলে এরপরে 5 নম্বরে যে আমাদের আছে 1 মোল ইলেকট্রনের আধান কত। দেখো এটা এমনিতেই আমাদের জানা উচিত যে 1 মোল ইলেকট্রনের আধান কিন্তু 1 ফ্যারাডের। ওকে, মানে আমরা যে 1 মোল ইলেকট্রন 1 মোল ইলেকট্রনের আধানকে আমরা 1 ফ্যারাডে বলি, সেটা 96,500 কুলম। 96,500 কুলম কি করে এলো? 1 মোল মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। 1 মোলের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। হ্যাঁ, কিন্তু এখানে দেখো একটা ইলেকট্রনের চার্জ কত হয়, দেখবে কুলম্বে একটা চার্জ হয় 1.6 ইন্টু 10⁻19, তাই না? এবারে এইটাই হিসাব করো, দেখবে অ্যাপ্রক্সিমেট 96,400 কত একটা হয়, যদি এটা অ্যাপ্রক্সিমেট ধরে নেওয়া হয় 96,500 কুলম। কারণ এটা একটা ইলেকট্রনের আধান কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম। তাহলে এইভাবে আমরা করে এই হিসাবটা পেয়ে যাই। ওকে, এটা -19, হ্যাঁ, তাহলে এইভাবে হিসাব করে দেখবে আমরা এটা পেয়ে যাব। তো এভাবে আমাদের পরের দেখো একটা কোশ্চেন আছে, 1 মোল ফসফেট PO4 3-, হ্যাঁ, এমনি ফসফেট বলে দিলেও কিন্তু তখন মুশকিল হয়ে যাবে, শুধু ভাষায় বলে দিলে ফসফেট, কিন্তু তোমাদের মনে রাখতে হবে ফসফেটের সংকেত কি, PO4 3-। এগুলো সেই ক্লাস 11-এ কিন্তু মূলকের সংকেত ফসফেট PO4 3-। তো এই ফসফেটের চার্জ কত হবে বলতে চাইছে। দেখো ফসফেটের এগুলো সহজ, ফসফেটের মধ্যে 1 মোল মানে কি, এটাও তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ফসফেট। তাহলে একটা ফসফেটের মধ্যে কটা নেগেটিভ চার্জ আছে, 3-। তাহলে অ্যাভোগাড্রোর মধ্যে কটা থাকবে, তাহলে মানে ভাবো 3 মানে 1 মোল মানে এটা 3টে ইলেকট্রন, মানে 1 মোল 3টে ইলেকট্রন আছে, মানে 1 মোল মানে 1 মোলের মধ্যেই মানে অ্যাভোগাড্রো সংখ্যক আছে। ব্যাপারটা বলছি, ধরো 1 মোল বলছে 1 মোল PO4 3-। ওকে, তাহলে 1 মোল মানে কতগুলো মানে সংখ্যায় যদি বলি সেটা 6.022 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এতগুলো কি আছে, ফসফেট। ওকে, তাহলে দেখো একটা 1 মোল ইলেকট্রনের চার্জ কত, 1 ফ্যারাডে। এখানে কিন্তু 3টে ইলেকট্রন আছে, মানে তাহলে এত এইটা একটা ইলেকট্রনের এতগুলো ইলেকট্রনের চার্জ কি হবে, মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ কত হয়, 1 ফ্যারাডে। তো এখানে তো 3টে নেগেটিভ চার্জ আছে, মানে এটার সঙ্গে আবার 3টে নেগেটিভ, মানে তাহলে ফ্যারাডের 3 গুণ হয়ে যাবে। তাই মানে সহজ করে বললে যত চার্জ থাকবে সেটাই তত ফ্যারাডে। এখানে 3- আছে, তাহলে চার্জ থাকবে 3 ফ্যারাডে। যদি কোথাও কোনো ক্যাটায়ন দিয়ে বলে তোমাকে, যে বললো অ্যালুমিনিয়াম আয়নের সংকেত কি হয়, Al3+3+, 3টে ইলেকট্রন ত্যাগ করে 13 2 8 3, তার মানে 3টে ইলেকট্রন ছেড়েই কি বাইরের কক্ষে 8টা করে, তার মানে তার যোজ্যতা কি Al3+। তো Al3+ এর কত, Al3+ এর সিম্পল 3 ফ্যারাডে। তো 3 ফ্যারাডে যদি তুমি সেটাকে পূরণ করতে চাও, তো তোমাকে তো এখানে পার্টিকুলারলি বলে দেয়নি, তাই তুমি দুটোই করে দেবে, 3 ফ্যারাডে সমান বা 3 ইন্টু 1 ফ্যারাডে মানে কি 96,500 কুলম, তাহলে 3 ইন্টু 96,500 কুলম করে কুলমটা বেরিয়ে যাবে। ওকে, এখানে কুলম ব্র্যাকেটে সি লিখে। তো এইভাবে আমরা এইগুলো সহজ 1 নম্বরের প্রশ্ন কিন্তু এটা হয়, মানে দেখবো যে 3 নম্বরে যে কোশ্চেন তার মধ্যে এই যে 1+2 করে দেবে, এই 1 একটা ছোট্ট এরকম প্রশ্ন দিয়ে দেবে। ঠিক আছে,
তো এগুলো কিন্তু ছোট ছোট, যেটা আমি প্রথমেই বললাম, এখানে নিউমেরিক্যাল গুলো কিন্তু ছোট ছোটই আছে। দেখো এটাও দেখো 2024-এ এসছে। হ্যাঁ, তো এটা কি বলছে না, 1 মোল NnO4 কে Mn2+ বিজারিত করতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন। ওকে, দেখো এটাকে আমি দুভাবে করতে পারি। আমি যেভাবে করছি এটা আমি অল্টারনেটিভটা করে দেইনি, কারণ সেটাও তোমরা করতে পারো। তবে এটা একটু মুখস্থ রাখলে একটু অন্য জায়গায় আমাদের একটু কাজে লেগে যায় আর কি। তো যাই হোক, যেটা সহজ পদ্ধতি, মানে দুটোই আমি দেখিয়ে দিচ্ছি আমাকে কি করতে হয়। মানে আমি তোমাকে আগে আমি কিটা করতে হবে বুঝো, যে 1 মোল MnO4, আচ্ছা এটা MnO4 মাইনাস হবে। ওকে, এই মাইনাসটা উপরে, MnO4 মাইনাস, একটা মাইনাস, MnO4 মাইনাস কে Mn2+ বিজারিত করতে কত পরিমাণ তড়িৎ প্রয়োজন। তাহলে মানে বলতে হবে MnO4 মাইনাস থেকে Mn2+ আসতে এ বিজারিত হবে, MnO4টা কি হবে, বিজারিত হবে। সে বিজারিত হবে মানে ইলেকট্রন গ্রহণ করবে। কটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে সেটাই কি, তত মোল ইলেকট্রন, মানে 1 মোল MnO4 মাইনাস, যদি তাকে যদি ব্যালেন্স করতে গিয়ে এখানে দেখবে 5টা ইলেকট্রন লাগবে, তাহলে কি 5 মোল ইলেকট্রন লাগবে। 1 মোল MnO4 কে Mn2+ বিজারিত করতে 5টা ইলেকট্রন লাগবে, মানে আমরা যদি মোলের হিসেবে করি 5 মোল ইলেকট্রন লাগবে। 5 মোল ইলেকট্রন লাগবে মানে কি 5 ফ্যারাডে তড়িৎ লাগবে। তাহলে এই যে 5টাই তোমাকে পেতে হবে বিজারিত করার সময়। দেখো একই রকম একটা কোশ্চেন আছে, এটাও দেখবে 2024-এ এসেছিল, এরই অল্টারনেটিভ। তো এটাও কি ওই যে, তাহলে ওই Cr2O7 কে বিজারিত করতে, এখানে আবার তোমাকে বুঝে মনে রাখতে হবে Cr2O7 2- থেকে বিজারিত হয়ে Cr3+ হয়। আচ্ছা আমরা আগে এটাই আসি, তাহলে তোমাকে এই 5টা তুমি পাবে কি করে। এটাই এই প্রশ্নের মেন বিষয়, যে MnO4 মাইনাসকে আমার Nn2+ করতে, Nn2+ বিজারিত, মানে এটা বিজারিত হয়ে Nn2+ হয়, তাহলে এটা বিজারিত হয়ে Mn2+ হওয়ার জন্য MnO4 কে কটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, সেটা কিন্তু আমরা ব্যালেন্স না করলে বুঝতে পারবো না। আমরা জারণ বিজারণে রেডক্স ক্লাস 11-এ পড়েছো, ব্যালেন্স করা শিখেছো। এখানে হচ্ছে সেই যে ইলেকট্রন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স বা জারণ সংখ্যা পদ্ধতিতে ব্যালেন্স। তাহলে আমরা যদি আমি ওই পদ্ধতিটা বলি, আগে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করছি, তো তখন আমরা দেখো এই যে আয়নগুলো লিখে নিয়েছি। তাহলে এখানে দেখো এই যে অক্সিজেন এদিকে কটা আছে, 4টা। তাহলে এদিকে এদিকে তো আর অক্সিজেন নেই, তাহলে আমাকে 4 অণু জল নিয়ে নিতে হবে। দেখো 4 অণু জলের মধ্যে 4টা অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন মিলে গেল। আবার এই অক্সিজেন মেলানোর জন্য এদিকে আবার হাইড্রোজেন এসে গেল, তো এদিকে তো হাইড্রোজেন নেই, তাহলে এদিকে এই জল আনার জন্য কতগুলো হাইড্রোজেন বেশি চলে আসছে, 8টা। তাহলে আমরা লিখবো 8H+। তার মানে কি এটা বিজারিত হয় অ্যাসিড মিডিয়ামে, এদিকে H+ দিতে হচ্ছে, তার মানে অ্যাসিড মিডিয়ামে বিজারিত হয়। এবারে দেখো আমাদের কিন্তু পরমাণুগুলো, প্রত্যেকটা পরমাণু কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। দেখো এখানে Mn একটা, অক্সিজেন 4টা, অক্সিজেন 4টা, হাইড্রোজেন 8টা, হাইড্রোজেন 8টা, সব কিন্তু পরমাণুগুলো ব্যালেন্স হয়ে গেছে। এবারে কিন্তু চার্জটা আমাকে ব্যালেন্স করতে হবে। চার্জ ব্যালেন্স নেই, দেখো এদিকে 8H+ আছে, মানে কি 8টা প্লাস আছে, আর এখানে একটা মাইনাস আছে, মানে কি একটা মাইনাস আছে। ওকে, তাহলে এদিকে এখন এক্সট্রা কটা প্লাস আছে, 7টা প্লাস। তাহলে এদিকে রয়েছে 7টা প্লাস, আর এদিকে দেখো দুটো প্লাস রয়েছে, তাহলে এদিকে রয়েছে আমার 2টো প্লাস। তার মানে বুঝো যে আমাদের তাহলে এদিকেও 2টো প্লাস করতে হবে। তাহলে আমরা প্লাসকে ইলেকট্রন দিয়ে মাইনাস দিয়ে কমিয়ে দিতে পারি। মাইনাস মানে তো ইলেকট্রন, আমরা যদি 5টা এখানে 5টা মাইনাস দিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, 2টো প্লাস হয়ে যাবে। 5টা মাইনাস মানে কি, 5টা ইলেকট্রন। ওকে, তার মানে দেখো 5টা ইলেকট্রন এসে গেল। তাহলে এটা একটা পদ্ধতি বললাম, তোমাকে মানে এই ব্যালেন্সটা করলে আমাদের অন্য কোথাও অন্য কিছু, আমরা এমনিতেই দেখবো যে DF ব্লক যখন পড়বো সেখানে দেখবে KMnO4 আর K2Cr2O7 নিয়ে আমাদের আলোচনা, সেখানে এই দিকটা কিন্তু এমনিতেই আমাদের ওখানে মুখস্থ করতে হবে। আরেকটা যেটা পদ্ধতি বললাম কি না, তোমাকে কি করতে হবে, এই ধরো NnO4 কে তোমরা কি করো, এই NnO4 এর মধ্যে NN এর অক্সিডেশন নাম্বার বের করো। ওকে, তাহলে অক্সিডেশন নাম্বার বের করতে হবে। এখানে Mnp+, মানে এর অক্সিডেশন নাম্বার, যেখানে ক্যাটায়নের যত চার্জ সেটাই তার একটা ক্যাটায়নের, মানে একটা পারমাণবিক ক্যাটায়নের
এটা তার কি, এটাই তার অক্সিজেন নাম্বার +2, মানে এটাই তার অক্সিজেন নাম্বার। এখানে NN এর NNO4 মিলিয়ে মাইনাস, তাহলে শুধু NN এর অক্সিজেন নাম্বার কত, তো সেটা আমরা বের করি। MN এর অক্সিজেন নাম্বার আমরা X ধরে নিলাম। এবার অক্সিজেনের অক্সিজেন নাম্বার কত, -2। অক্সিজেনের কত, -2, তাহলে এখানে কটা অক্সিজেন রয়েছে, 4টা। হ্যাঁ, তাহলে 4 করে দিলাম, -2 × 4। এবারে সমান দিয়ে এইটা টোটাল মিলিয়ে কত চার্জ হচ্ছে, -1। তাহলে এটা হিসাব করো, তাহলে দেখবে এটা হচ্ছে -8, তাহলে -8টা এদিকে গেলে +8, ওকে, তারপর -1, তাহলে হয়ে যাবে কি +7। তাহলে এখানে হবে ইউনিট চার্জ হলো +7, তাই তো। তাহলে +7 থেকে, মানে তাহলে হলো কি +7 থেকে +2, তার +7 থেকে +2 কি করে হয়, 5টা ইলেকট্রন গ্রহণ করবে, তাই তো। এইভাবেও আমরা 5টা ইলেকট্রনটা পেতে পারি। দেখো সেম আমি আর এটা করছি না। Cr2O7 কে এখানে তোমাকে একটু ডাটা কম দিয়েছে, কারণ তোমাকে মনে রাখতে হবে Cr2O7 K2Cr2O7 কে বিজারিত করে কত ফ্যারাডে, এবার বিজারিত হয়ে K2Cr2O7 বিজারিত করা মানে তোমাকে তার আয়নটা লিখে নিতে হবে, মানে K2Cr2O7, এটাতে একটা সল্ট, মানে এর মধ্যে যে আয়নটা তোমাকে লিখতে হবে, মানে যে পার্টটার মধ্যে ক্রোমিয়াম আছে, এটা কিন্তু এই Cr2O7 একসঙ্গে, এটা কিন্তু একটা ক্রোমেট, ডাইক্রোমেট বলে Cr2O7। এটা দেখো কে মানে কি, একটা প্লাস, পটাশিয়ামের চার্জ কত, প্লাস, তাহলে দুটো পটাশিয়াম মানে কি 2+, তাহলে মানে নিশ্চয়ই এখানে কি আছে, 2- রয়েছে। তাহলে Cr2O7 2- থেকে বিজারিত হয়ে কি হয়, Cr3+ হয়। হ্যাঁ, তাহলে এটা বিজারিত হয়ে কি হয়, Cr3+। তাহলে এখানে দেখো, এখানে আবার সামনে 2 বসিয়ে নিয়েছি, কারণ আগে তোমাকে পরমাণুগুলো ব্যালেন্স করতে হবে, এখানে 2 আছে বলে 2 করে নিলাম। তো এইভাবে দেখো, এইরকম হাইড্রোজেন, এদিকে জল, এদিকে হাইড্রোজেন, তারপরে চার্জগুলো মিলিয়ে যখন এমন দেখালাম। আবার এভাবেও করতে পারো, কিভাবে বললাম, যে তুমি যদি করো যে এখানে শুধু একটা ক্রোমিয়ামের, মানে এখানে আমরা এটাও করতে পারি, ধরো আমরা করে নিলাম, আমাকে এটা দিয়েছে K2Cr2, তখন আমাকে আর অত এরকম ব্যালেন্স করে লিখতে হবে না। K2Cr2 থেকে আমাকে খালি মনে রাখতে হবে বিজারিত হয়ে কি হয়, 3+ হয়, তার মানে ক্রোমিয়াম 3+ এর অক্সিজেন নাম্বার +3। এবারে দেখো তুমি এখানে আমাকে ক্রোমিয়ামের অক্সিজেন নাম্বারটা বের করতে হবে। সেমের তো আমাদের যোগ্যতা, আমরা পটাশিয়ামের অক্সিজেন নাম্বার +1, তাই তো। পটাশিয়াম কি +1, কারণ সেটা গ্রুপ 1-এ আছে, মানে একটা ইলেকট্রন ত্যাগ করে, প্লাস হয়, পটাশিয়াম প্লাস হয়, তার মানে তার অক্সিজেন নাম্বার +1 × 2, ওকে, দুটো পটাশিয়াম আছে। আর ক্রোমিয়ামটা আমাকে ধরে নিচ্ছে 2x ধরে নিচ্ছে, ক্রোমিয়ামেরই আমরা বের করতে যাচ্ছি x, তাহলে দুটো আছে 2x। আর অক্সিজেনের কত, -2, অক্সিজেন নাম্বার -2, এখানে -2 থেকে কিছু কিছু সময় অক্সিজেনের -1ও হয়, তো এটা সেখানে ব্যতিক্রমটা নয়। তো আমরা স্বাভাবিকভাবে এটা এরকম -2 × 7। এবার দেখো এর তো আর কোনো চার্জ নেই, সমান 0, তাহলে বা এটা কি 2 হয়ে গেল, +2x -14, তাহলে এটা কি হয়ে গেল, 2x সমান তাহলে হয়ে গেল এটা -14 + 2, তার মানে -12, -12 ওদিকে এদিকে গেলে, এদিকে তাহলে -12 হচ্ছে, ওদিকে গেলে +12, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে, +6। তাহলে এখানে +6, তাহলে কি +6 থেকে +3 হচ্ছে, সেটা কিন্তু নয়, খেয়াল করতে হবে, আমাদের কিন্তু বলছে 1 মোল। হ্যাঁ, আসলে 1 মোল K2Cr2 বিজারিত হয়ে যখন বলছে, তাহলে এটা তো দুটো হবে, তাই না, তাহলে দুটো, দুটো ক্রোমিয়াম, তাহলে 1 মোল ক্রোমিয়াম, 1 মোল ক্রোমিয়াম, মানে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে তো দুটো ক্রোমিয়াম আছে, তাহলে এখানে 2 হবে। তাহলে 2 হওয়া মানে এখানে টোটাল চার্জ হচ্ছে কত, টোটাল চার্জ হচ্ছে +6, দুটো মিলিয়ে কত হচ্ছে, +6, মানে একটার জন্য +3, তাহলে দুটোর জন্য +6। আর একই রকম ভাবে এখানে কিন্তু আমরা x সমান বের করলাম, মানে একটা ক্রোমিয়ামের +6 বের করলাম, তাহলে দুটো ক্রোমিয়াম এখানে কি দেবো, +12, তাই না। তাহলে +12 থেকে হচ্ছে +6, তার মানে 6টা ইলেকট্রন লাগছে, তাই এটা বেস্ট হবে ওইটা। তুমি যদি করতে পারো এরকম করবে, নাহলে বেস্ট হবে তুমি এইরকম ব্যালেন্স করো। হ্যাঁ,
তো তারপরে দেখো 6 ইলেকট্রন লিখেছে, মানে 6 ফ্যারাডে, বা সেখানে ফ্যারাডে চাইছে তাই ফ্যারাডে রেখে দিচ্ছি, কুলম চাইলে 6 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6 ইন্টু 96,500 কুলম করে দিও, হিসাবটা করতে পারো কুলমে। দেখো দ্বিতীয় প্রশ্ন, 1 কুলম সমান কত ফ্যারাডে? ওই একই, 1 কুলম সমান আমরা কি জানি, 1 কুলম সমান হ্যাঁ 1 কুলম সমান কত ফ্যারাডে? হ্যাঁ এটা ভালো প্রশ্ন। আমি 1 ফ্যারাডে সমান 96,500 কুলম, তাহলে 1 কুলম সমান কত ফ্যারাডে? তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, উল্টোটা আর কি। মানে ধরো আমাদের বলছে 1 কুলম সমান কত ফ্যারাডে। ওকে, তো আমরা কি জানি যে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম সমান 1 ফ্যারাডে। তাহলে 1 কুলম সমান কত হবে? সিম্পল, কি 1 কুলম সমান 1 কুলম সমান তাহলে 1/96,500 ফ্যারাডে। এবারে ক্যালকুলেটর তো নেই, এটা ভাগটা কি করে করবে? মুখস্থ করে রাখবে, এই মানটা তোমাকে মুখস্থ করে রাখা উচিত। এই যে 1.036 ইন্টু 10⁻⁵। ওকে, এটা মুখস্থ করবে, ছিল এটা আমাদের ওয়েবসাইটে। চলো এরপরে আমাদের পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন কি বলছে? একটা নিউমেরিক্যাল প্রবলেম, সিম্পল একটা নিউমেরিক্যাল প্রবলেম দিয়েছে। দেখো কি বলছে না, 300 কেলভিন তাপে একটি 0.20 মোল পার লিটার, মানে মোলারিটি কত 0.20, দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা আমাকে দেওয়া আছে, কাপ্পাটা দেওয়া আছে। তাহলে দ্রবণের পরিবাহিতা নির্ণয় করা, দ্রবণের পরিবাহিতা অর্থাৎ দ্রবণের মোলার পরিবাহিতা নির্ণয় করা। ওকে, তবে দেখো সিম্পল, আমি সবসময় অঙ্ক করার সময় যেটা মাথায় রাখবো, যদিও আমি এটা একবার সূত্র বসিয়ে করে দিয়েছি, তোমাদের অনেক সময় কি অঙ্ক পড়ে তোমরা ভাবতে বসে যাও যে কিভাবে হবে, কিন্তু অঙ্ক করার সময় সবসময় যেটা মনে রাখবে, অঙ্ক সবসময় একটু স্টেপ বাই স্টেপ করবে। ধরো প্রথমে আমাকে মানে যেটা ডাটাটা দেওয়া আছে সেই ডাটাটা তুমি নিউমেরিক্যালি লিখে নাও। তাহলে এখানে দেখো মোলারিটি দেওয়া আছে, তাহলে আমি এম সমান লিখে নিতে পারি 0.20। ওকে, তাহলে এটা আমার এম, ছোট করে আমি লিখে নিলাম এম সমান 0.20। এবারে আমাকে আছে আপেক্ষিক, মানে এবার বলবো প্রদত্ত বলে তুমি এম লিখো ভাষায়, মোলারিটি দিয়ে ব্র্যাকেটে এম লিখো, যেটা পারো। হ্যাঁ, ওই যে তুমি শুধু এম দিয়ে লিখে দিয়েছো মানে নাম্বার পাবে না, ও যথেষ্ট। উল্টেই পায় স্যাররা খুঁজে বেড়ায়, থাকে না। যে লিখতে পারবো মোলারিটি লিখে ব্র্যাকেটে এম দিতে পারো, তাড়াহুড়া করলে জাস্ট এটা দিয়ে দেবে। এবারে আপেক্ষিক পরিবাহিতা, মানে এখানে কাপ্পা, দেখো কাপ্পা সমান আছে 0.026। বাস, এগুলো দেওয়ার দরকার নেই, ওগুলো এখন আমরা পরে সেটা ক্যালকুলেশন করার সময় সেটা ভেবে করে দেবো। তো এর আমাকে কি চাইছে, মোলার পরিবাহিতা ল্যামডা এম, এইটা লিখে আমি জিজ্ঞাসা চিহ্ন দেবো। এবারে আমি ভাববো ওই এম কাপ্পা মোলার পরিবাহিতা এগুলো দিয়ে কিছু একটা সম্পর্ক মনে হচ্ছে। হ্যাঁ, সম্পর্কটা তো আছে। হ্যাঁ, মোলার পরিবাহিতা সমান কাপ্পা ইন্টু 1000/m। দেখো একবারে এসে গেল, কাপ্পার মান বসাও, এর মান বসাও, 1000 তো আছে, হিসাব করো, একবারে সিম্পল অঙ্ক করে। এবার উত্তর দেখো, ইউনিট ওই রকম মনে রাখবে, ইউনিট গুলো করতে করতে দেখো মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, বা দেখবে তুমি সব ইউনিট গুলো বসিয়ে দাও, মানে ধরো এখানে কাপ্পার ইউনিটটা আছে 7, মানে দেখো এই মানে এর সঙ্গে অনেক সময় ইউনিট যদি আমি লিখে দিই, ইউনিট কেউ কাটাকাটি করে ফাইনাল ইউনিটটা বেরিয়ে, আমার ইউনিটটা ভুলে গেছি মোলার করে। দেখো এখানে তো ইউনিট দেওয়া আছে সিমেন্স সেন্টিমিটার ইনভার্স, দেখো এখানে সিমেন্সের সঙ্গে কিন্তু সেন্টিমিটার ইনভার্স দিয়েছে, এটা 15 সালের কোশ্চেন। তার মানে এটা কিন্তু জাস্ট তুমি এসআই হলে যে সিমেন্স, অনেকে একবার আমাকে স্টুডেন্ট স্যার আপনি ভুল বলছেন, এখানে তো এসআই সিমেন্স হবে, তাহলে সিমেন্স সিমেন্স মানে ওহম ইউনিভার্স। হ্যাঁ, তো সেটা দুটোর যেহেতু মানে কোয়ান্টিটিটা একই, মানটা একই, মেন হচ্ছে এখানে এখানে সেন্টিমিটার ইউনিভার্স দিচ্ছ, মানে এটাই সিজিএস একক। ওকে, ওটাই মেন, মিটার ইনভার্স কিনা। তো যাই হোক, আমরা তাহলে এটা আমি বসিয়ে নিলাম। আর আমরা এইখানে দেখো মোলারিটিতে, তাহলে এটা কি, এটা তো আমরা জানি যে
মোল পার লিটার, তাই তো? তা আমরা এখানে লিখে নেব যে তাহলে এটা কি, এটা ইউনিট আমরা কি জানি, এটা হাজার মানে সেমি কিউব, আর এটা মোল, এটা মোল, মোলারিটি মোল পার লিটার বোঝার দরকার নেই, মোল এটা এখানে তো সংখ্যাটা বোঝা মানে কত সংখ্যা, মানে এত মোল আছে কত লিটারে সেই সংখ্যাটা তো বসাই, তার মানে কত মোল বসাই, মোল বসাই, মানে এখানে 0.20 মোল। তাহলে দেখো, তাহলে একই রকম সিমেন্স কেটে গেল, এটা সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল, তাহলে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। দেখো, ওকে। তো আমরা এভাবে অঙ্কগুলো করব, এরকম অঙ্ক আমরা 3 নম্বরে অনেক পাবো। চলো আমরা মোটামুটি এখানে দেখে নিই। তারপরে দেখো যে একটা ধাতব তারের মধ্যে এত কুলম্ব তড়িৎ চালনা করা হলো, তাহলে ওই তারটির মধ্যে দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হয়েছে। এটাও দেখো সিম্পল ইকুয়েশন, তুমি একটা ইলেকট্রন কতটা চার্জ ক্যারি করে, একটা ইলেকট্রন কতটা চার্জ ক্যারি করে, একটা ইলেকট্রনের চার্জ কত বললাম 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, তাহলে এত কুলম্ব গেছে, মানে তার মধ্যে কতগুলো 1.6 × 10⁻19 আছে, ততগুলোই তাহলে হয়ে যাবে, ততগুলো ইলেকট্রন সংখ্যা। তাহলে কিউ বাই ই করতে হবে, কিউ বাই ই, কিউ এটা ভাজিত, আমি এটা করে দিলেই হিসাব করে আমি ইলেকট্রন সংখ্যা পেয়ে যাব। একই রকম ভাবে দেখো ওই একই যে এটা একটু আমি করে দিচ্ছি, চলো। আমাকে বলছে কি যে HS 15-তে এসেছে, এইটাই করে দিই। আমাকে বলেছে যে অ্যালুমিনা Al2O3 অ্যালুমিনা কি বলে, গণিত অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ দ্বারা 18 গ্রাম অ্যালুমিনিয়াম প্রস্তুত করতে কত ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। দেখো সিম্পল, তাহলে তোমাকে এই অ্যালুমিনা থেকে অ্যালুমিনা বিজারিত করার যে বিক্রিয়াটা আগে লিখে নাও। দেখো আমি এই অ্যালুমিনার মধ্যে অ্যালুমিনিয়ামের চার্জ কিন্তু Al3+, দেখো অ্যালুমিনিয়াম ভেঙে হয় কি Al3+, এটা বাকিটা করে নিয়েছে। দেখো 2 অ্যালুমিনিয়াম আর 3 অক্সিজেন, এবার এর চার্জ 3+, তাহলে এর চার্জ 2-, তাহলে এর 6+, এটা 6- হয়ে গেল। তাহলে অ্যালুমিনা বিজারিত হলে তাহলে কি 3টে ইলেকট্রন লাগবে, একটা অ্যালুমিনাকে বিজারিত করতে 3টে ইলেকট্রন লাগে, মানে 3 মোল লাগে। 1 মোল অ্যালুমিনিয়াম 3+ কে বিজারিত করতে 3 মোল ইলেকট্রন লাগে, তার মানে কি 1 মোল, এই যে লিখে দিলাম 1 মোল অ্যালুমিনিয়ামকে বিজারিত করতে 3 ফ্যারাডে তড়িৎ লাগে। ওকে, আর ব্যাটারির চার্জ শেষ, আজকে বোধ হয় এই পার্টটা করেই আমি শেষ করে দিচ্ছি। অতএব তাহলে তোমাকে বলেছে কি, এখানে দেখো এখানে আমি 2-3 ব্যাপারটা পেলাম কি করে, 2-3টা এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি। তোমাকে বলছে 18 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে। দেখো আমরা তো এখানে হিসাবে হচ্ছে 1 মোল লাগবে, তাহলে 3 ফ্যারাডে, তাহলে 18 গ্রাম তৈরি করতে, তাহলে 18 গ্রামটাকে মানে মোল করে নেব। 1 মোল অ্যালুমিনিয়াম মানে কি 27 গ্রাম, তাহলে 18 গ্রাম বাই 27 করে দাও। আমরা মোল সংখ্যা কি করে পাই, তার পদার্থ ভর বাই তার মলিকুলার ওয়েট, বা এখানে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ওয়েট মানে পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর কত 27, তাহলে 18/27 করলে আমরা কি পাই 2/3। দেখো 2/9, 9 × 2 = 18, 9 × 3 = 27, 2/3। তাহলে 2/3 অ্যালুমিনিয়াম পেতে কত, 1 মোল অ্যালুমিনিয়াম পেতে তড়িৎ লাগে 3 ফ্যারাডে, তাহলে 2/3 18 গ্রাম অর্থাৎ 2/3 মোল অ্যালুমিনিয়াম তৈরি করতে কত লাগবে, 3 × 20, 3 × 2/3 ফ্যারাডে অর্থাৎ 2 ফ্যারাডে হয়ে গেল। তাহলে 2 ফ্যারাডে লাগে, তাহলে এটা আমি ব্র্যাকেটে বলে দিচ্ছি 2-3টা কি, তাহলে আমি বলে তাহলে এটাই 2 ফ্যারাডে লাগে। কত ফ্যারাডে লাগে 2 ফ্যারাডে। তাহলে একই রকম পুরো অঙ্ক তোমরা এটাও করে নিতে পারবে। উত্তরটা আমি দিয়ে দিয়েছি, উত্তরটা মিলিয়ে দেখে নে। তাহলে দেখো পরের আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, আমরা এটা অলরেডি আমি করে নিয়েছি, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি জেড। হ্যাঁ, এই যে তড়িৎ তুল্যাঙ্ক ভারকে আমরা কি বলি, তুল্যাঙ্ক ভারে বলি তুল্যাঙ্ক ভার বা রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে আমরা প্রকাশ করি কি রাসায়নিক তুল্যাঙ্ক, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল ই। আর এটা আছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দেখো সংজ্ঞা লেখা আছে,
যে 1 কুলম্ব তড়িৎ প্রবাহে যত গ্রাম তড়িৎদ্বারে মুক্ত হয়, যত গ্রাম পদার্থ তড়িৎদ্বারে মুক্ত হয়, বা আমরা অনেক সময় দেখেছি তড়িৎদ্বারে মুক্ত হয় বা তড়িৎদ্বার থেকে দ্রবণে বেরিয়ে আসে, যত গ্রাম 1 কুলম্ব তড়িৎ পাঠালে যত গ্রাম পদার্থ তড়িৎদ্বারে মুক্ত হয় বা তড়িৎদ্বার থেকে দ্রবণে দ্রবীভূত হয়, তত গ্রাম সংখ্যাটাকে কি বলবো? তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। হ্যাঁ, তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। দেখো আমরা ওইটাই পেতাম, এটা একটা সেই যে ফ্যারাডের সূত্র ছিল, আমরা যে ডাব্লু সমানুপাতিক কি হচ্ছিল কিউ, যতটা কিউ দেব তত মানে যতটা তড়িৎ পরিমাণ যত বেশি দেব, মানে তড়িৎ পরিমাণের সঙ্গে যতটা দ্রবীভূত হবে বা মুক্ত হবে তার পরিমাণ ডাব্লু যদি হয়, সেটাকে সমানুপাতিক। এবার সমান তোলার জন্য আমরা কি জেডটা এনেছিলাম, এই জেডটাই কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে যে এখান থেকে দাঁড়ালো কি জেড সমান ডাব্লিউ বাই কিউ। বাস, তাহলে দেখো ডাব্লিউ বাই কিউ, তাহলে এর একক কি হবে? ডাব্লিউ একক গ্রাম আর কিউ কুলম্ব। ওকে, 10 নম্বরে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর রাসায়নিক তুল্যাঙ্ক মানে ই, এটা হচ্ছে জেড আর ই এর মধ্যে পার্থক্য, সম্পর্ক। ওকে, পার্থক্যও আছে, পার্থক্য করতে পারো, পার্থক্য প্রশ্ন আছে। তো এগুলো অনেক আগে আসতো, এখনো ওই কোশ্চেনগুলো এরকম দিয়ে দিতে পারে যে একটা পার্থক্য লেখো বা শুধু সম্পর্কটা লেখো। হ্যাঁ, তো সম্পর্কটা লিখবে, দেখো এই যে সম্পর্কটা করা আছে, কিভাবে করা আছে। তোমাকে ফ্যারাডের প্রথম সূত্র এবং ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্র মিলিয়ে যে দুটো সূত্র পাচ্ছ, দুটো সূত্রকে কম্বাইন করে দেখো, তাহলে পাচ্ছ জেড সমান ই বাই এফ, অর্থাৎ আমরা পাচ্ছি ই সমান জেড ইন্টু এফ, ই সমান জেড ইন্টু এফ। তাহলে আমরা পাচ্ছি কি, দেখো জেড সমান, আমি এটাই লিখেছি, জেড সমান ই বাই এফ। ওকে, বা কেউ লিখতে পারো যে ই সমান জেড ইন্টু এফ, অর্থাৎ এটা হচ্ছে কি রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্ক সমান আমাদের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু ফ্যারাডে। ওকে, দেখো এরকম আমি করে দিয়েছি। তবে পার্থক্যটাও দেখে নিও, মানে এখানে তুল্যাঙ্ক ভারের সংজ্ঞাটা দেবে আর রাসায়নিক তুল্যাঙ্কের সংখ্যা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা এক্ষুনি বললাম, একক বললাম। এখানে কি এটা এককহীন, এটা একটা সংখ্যা মাত্র, যেমন মোল সংখ্যা, পারমাণবিক গ্রাম পরমাণু সংখ্যা, গ্রাম অণু সংখ্যা, তেমনি বা আণবিক ভর, তাদের যেমন একক থাকে না, এটাও এককহীন। চলো এবার আমরা পরের প্রশ্ন, সেটা কি কপার সালফেট। চলো এবার 11 নম্বর, দেখো এরকম ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু এখানে 1 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে। বলছো কপার সালফেট দ্রবণ থেকে 1 মোল কপার মুক্ত করতে কত ফ্যারাডে? একই রকম দেখো, কপার সালফেটের মধ্যে কি আছে? কপার 2+। তো কপার 2+ থেকে মুক্ত হওয়া মানে কি? কপারে মুক্ত হওয়া মানে কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হওয়া। তাহলে আমি দেখতে পাচ্ছি 1 মোল, মানে এটা যদি এই কপার সালফেট থেকে 1 মোল কপার, তাহলে 1 মোল কপার মানে আমি এটাকে যদি এই বিক্রিয়াটাকে 1 মোলের নিরিখে ধরি, তাহলে 1 মোল কপার 2+ থেকে তাহলে 1 মোল কপার হতে, মানে আমি ব্যাপারটা তাহলে এখানে লিখে নিচ্ছি। ধরো আমাকে দেয়া আছে কি কপার 2+ থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার 2+ কপার হয়েছে। এটা তাহলে মোলের নিরিখে ধরলে তাহলে 1 মোল কপার 2+ 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল কপার হয়েছে। তাহলে 1 মোল কপার হতে কতটা ইলেকট্রন প্রয়োজন? 2 মোল ইলেকট্রন প্রয়োজন। 2 মোল ইলেকট্রন প্রয়োজন, তার মানে কি 2 ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। 1 মোল ইলেকট্রন মানে কি বললাম? 2 ফ্যারাডে। 1 মোল ইলেকট্রন সমান কি বললাম? ফ্যারাডে, 1 ফ্যারাডে। তাহলে 2 মোল মানে 2 ফ্যারাডে। একই রকম দেখো অ্যালুমিনিয়াম 3+ আয়নের মধ্যে, মানে আয়ন দ্বারা কতটা তড়িৎ পরিবাহিত হয়, কত কুলম্ব। হ্যাঁ, তাহলে একই রকম দেখো অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যে তাহলে 3টে প্লাস, মানে তার মধ্যে কত ফ্যারাডে? 1 মোল অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যে 3 ফ্যারাডে, মানে ইলেকট্রিসিটি রয়েছে বা তড়িৎ আধান রয়েছে। এবারে আমরা 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, তাহলে আমরা পেয়ে গেলাম হ্যাঁ যে এখানে 2,89,500 কুলম্ব। তাহলে তার মানে এটা কুলম্ব করতে বলেছে, ফ্যারাডে হলে 3 ফ্যারাডে, তার কুলম্ব করলে সেটাকে আমরা
এই 96,500 কুলম্ব দিয়ে গুণ করে পেয়ে যাবো। একই রকম দেখো এবার দেখো 12 প্রশ্নটা জিঙ্ক SO4, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলভার নাইট্রেট এর 1 মোল জলীয় দ্রবণকে পৃথকভাবে সম্পূর্ণরূপে তড়িৎ বিশ্লেষণ করলে কত প্রয়োজন। হ্যাঁ, পৃথকভাবে এদেরকে আমি যদি তড়িৎ বিশ্লেষণ করি তাহলে যতটা তড়িৎ প্রয়োজন হবে তাদের অনুপাত তোমাকে বের করতে বলছে। তাহলে সিম্পল দেখো, জিঙ্ক সালফেটের মধ্যে এদের মধ্যে যে এদের প্রত্যেকটার 1 মোলার বলছে, তার মানে এদের প্রত্যেকের পরিমাণটা কত, 1 মোল। তাহলে 1 মোল জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক 2+, 1 মোল জিঙ্ক 2+ রয়েছে, এখানে কিছু নেই মানে 1 মোল। তাকে ইলেকট্রন দুটো গ্রহণ করে 1 মোল জিঙ্ক হবে। তাহলে এখানে তড়িৎ কত লাগলো, 2 ফ্যারাডে। তাহলে একই রকম ভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যালুমিনিয়াম 3+ রয়েছে 1 মোল। 1 মোল 1 মোলার মানে 1 মোল, 1 মোলার মানেই 1 মোল পার লিটার, 1 মোল আছে 1 লিটার। তাহলে মোটামুটি এরা 1 মোল করে আছে। তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম Cl3 মধ্যে 1 মোল 3+ আছে। তাহলে সে 3টে ইলেকট্রন গ্রহণ করছে, করে অ্যালুমিনিয়াম হয়। তাহলে এখানে তড়িৎ লাগবে কত, অ্যালুমিনিয়াম 3+ থেকে অ্যালুমিনিয়াম সম্পূর্ণরূপে তড়িৎ বিশ্লেষিত করতে পারে। এর অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষিত হয়ে কি 3টে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হবে। তাহলে 3 ফ্যারাডে তড়িৎ লাগবে। একই রকম ভাবে সিলভার নাইট্রেটের মধ্যে রয়েছে সিলভার প্লাস, তো সে একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার হয়ে যাবে এখানে। তাহলে ফ্যারাডে কত লাগবে, 1 ফ্যারাডে। তাহলে আমরা যদি অনুপাত করি তাহলে অনুপাত কি দাঁড়াবে, 2 ফ্যারাডে 3 ফ্যারাডে আর কি 1 ফ্যারাডে। তাহলে আমরা ফ্যারাডে গুলো কেটে দিচ্ছি, তার মানে আমি তাহলে ফ্যারাডে গুলো কেটে যাচ্ছে। তাহলে অনুপাত দাঁড়াচ্ছে 2:3:1। এটাই সিম্পল। দেখো আমরা পরে আবার বলে দিচ্ছি কত মোল ইলেকট্রন, বলে আমরা বলে দিয়েছি কত ফ্যারাডে লাগবে এবং অনুপাত। ওকে, এবার দেখো 12 নম্বর প্রশ্নটাতে কি রয়েছে। 12 নম্বর প্রশ্ন 12-2 রয়েছে, 12-1 ওটা করলাম, 12-2 রয়েছে একই রকম একটা প্রশ্ন। কপার সালফেট, সিলভার নাইট্রেট, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে আমি তড়িৎ পাঠিয়েছি 3 ফ্যারাডে। ওকে, এখানে আমি কত তড়িৎ লাগবে সেটা করছি, পাঠিয়েছি তড়িৎ 3 ফ্যারাডে। তাহলে তোমাকে বলতে হবে ক্যাথোডে কপার, সিলভার আর অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা অনুপাত কত, মানে কত পরিমাণ এরা তৈরি হবে। 3 ফ্যারাডে যদি আমি তড়িৎ পাঠাই প্রত্যেকের মধ্য দিয়ে, তাহলে আমাদের কত, আমি প্রথমে গ্রামে বের করে নেব কত গ্রাম তৈরি হবে, সেই গ্রামকে আমি মোল করে নেব। আমরা কি তড়িৎ পাঠিয়ে ক্যাথোডে ক্যাটায়ন যাবে এবং তড়িৎ পাঠানোর ফলে কি ক্যাটায়নগুলো ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে হয়ে যাবে। দেখো এখানে কপার সালফেটের মধ্যে কপার 2+ রয়েছে, সে তাহলে কপার 2+ ক্যাথোডে গিয়ে 2টো ইলেকট্রন গ্রহণ করে কপার হয়ে যাবে। ওকে, তাহলে প্রত্যেকে আবার সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার হয়ে যাবে। অ্যালুমিনিয়াম 3+, এখানে অ্যালুমিনিয়াম 3+ রয়েছে, 3টে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে 1 মোল কপারকে, তাহলে আমরা 1 মোল যদি কপার পেতে চাই তাহলে তড়িৎ লাগবে কত, 2 ফ্যারাডে। এখানে ডাইরেক্টলি মোল চলে আসবে, তোমাকে আর গ্রাম করতে হবে না। তাহলে আমরা যদি জাস্ট ওই 1 মোল কপার পেতে কি আমরা 3 ফ্যারাডে লাগবে, এখানে দেখো 2 ফ্যারাডে লাগবে 1 মোল কপার পেতে। এখানেও দেখো 1 মোল সিলভার পেতে কত লাগবে, 1 ফ্যারাডে। আর এখানে 1 মোল অ্যালুমিনিয়াম কত লাগবে, 3 ফ্যারাডে। ওকে, কিন্তু আমাকে বলেছে প্রত্যেকের মধ্যে 3 ফ্যারাডে দেব। তাহলে আমরা একটু জাস্ট ঐকিক নিয়ম করে নেব। তার জন্য আমরা কি বলবো যে তাহলে 3 ফ্যারাডে তড়িৎ পাঠালে মোল সংখ্যা কি হবে কপারের আগে কি হবে বলো। দেখো কপারের তুমি উল্টো দিক করে ভাবো যে 3 ফ্যারাডে মানে আমরা এখান থেকে যা পেলাম, এখান থেকে কি পেলাম, 2 ফ্যারাডে তড়িৎ পাঠালে মোল পাই 1 মোল কপার পাই। তাহলে 1 ফ্যারাডে কত, 1 ফ্যারাডে তাহলে নিশ্চয়ই আমার 1/2। তাহলে তোমাকে 3 ফ্যারাডে তড়িৎ পাঠাতে বলেছে। 3 ফ্যারাডে বললে তাহলে এখানে 3 গুণ হয়ে কি হবে, 3-2 ফ্যারাডে। দেখো 3-2 ফ্যারাডে
হ্যাঁ, তার মানে 1.5 বা 3/2 এখন রেখে দাও, পরে আমরা অনুপাত করার সময় সেটা করে নেবো। একই রকম দেখো 1 মোল সিলভারকে 1 ফ্যারাডে লাগবে, তাহলে 3 ফ্যারাডে পাঠালে তাহলে 3 মোল সিলভার উৎপন্ন হবে। তা সেটাও লিখেছে দেখো 3 মোল সিলভারের কি হচ্ছে 3 মোল। তা এইখানে দেখো আমার 1 মোল পেতেই 3 ফ্যারাডে লাগবে, তাহলে এখানে 3 ফ্যারাডে দিলে তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম হবে, তাহলে অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা কত? 1। তাহলে এখানে মোল সংখ্যাগুলো অনুপাত করো 1.5:3:1। এবারে একে যদি প্রত্যেকে 2 দিয়ে গুণ করো তাহলেই সেটা পূর্ণ সংখ্যায় চলে আসবে 3:6:2। তাহলে এটা অ্যান্সার। ওকে, ওটার জাস্ট ওই অঙ্কটার উল্টো এটা। চলো এবারে আমাদের চলো এবার 3 নম্বরের প্রশ্নটা। চলো এবার আমরা 13 নম্বর প্রশ্নটা দেখে নিই। 13 নম্বরের 1-এর প্রশ্নটা ওই একই রকম একটা অঙ্ক রয়েছে। অ্যালুমিনিয়াম 3+ মানে অ্যালুমিনিয়া থেকে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে কত লাগবে? দেখো অ্যালুমিনিয়ার মধ্যে তো Al3+ আছে, তো সেই Al3+ থেকে অ্যালুমিনিয়াম হতে 3টে ইলেকট্রন লাগবে। তার মানে 1 মোল অ্যালুমিনিয়াম পেতে 3 ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। কত ফ্যারাডে বলেছে, যদি কুলম্ব করতে চাও তাহলে করে নেবে, এটা দেখানোর দরকার নেই, তোমাকে ফ্যারাডে চাইছে মানে ফ্যারাডে দেবে। এবার দেখো একই রকম ভাবে এই তো করে এলাম। এই যে ফসফেটের মধ্যে কত আছে, 3 ফ্যারাডে। চলো তারপরে আমাদের 14 নম্বরে আছে যেটা যে 2 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ কে তড়িৎাধারে জমা করতে যে পরিমাণ তড়িৎ প্রয়োজন। তার মানে এক্ষুনি কি পড়লাম আমরা, যদি তুল্যাঙ্ক মানে যে তুল্যাঙ্ক পরিবাহিতা পড়লাম, সেখানে আমরা কি পড়েছিলাম যে বা ফ্যারাডের যখন আমরা ডেফিনেশন থেকে পড়বে, সেখানে 1 গ্রাম যত তড়িৎ পাঠালে 1 গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ পদার্থ উৎপন্ন হয়। যত পরিমাণ তড়িৎ পাঠালে 1 গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ উৎপন্ন হয়, তাকেই সেই পরিমাণ তড়িৎকেই কি বলে 2 ফ্যারাডে, 1 ফ্যারাডে বা ফ্যারাডে। আবার বলছি, দেখো তোমরা ফ্যারাডের ডেফিনেশন পড়েছো। ফ্যারাডের ডেফিনেশনে কি ছিল যে যত পরিমাণ তড়িৎ পাঠালে তড়িৎ দ্বারে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ উৎপন্ন হয়, মানে 1 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ উৎপন্ন করতে যত পরিমাণ তড়িৎ লাগে সেটাই কি 1 ফ্যারাডে বা ফ্যারাডে। তাহলে 2 গ্রাম তুল্যাঙ্ক তড়িৎ জমা করতে, 2 গ্রাম তুল্যাঙ্ক পদার্থ জমা করতে 2 ফ্যারাডে লাগবে। কুলম্বে চাইলে এটা একবার সিম্পল ফ্যারাডের ডেফিনেশন থেকেই হয়ে যাবে। দেখো আবার পরের প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণকে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করতে। দেখো 14-2 প্রশ্নটা কি আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে কত মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। দেখো এটা ওই সেই এক্ষুনি যে কত ফ্যারাডে পাঠালে কত মোল উৎপন্ন হবে সেই যে মানে সেই যে এটা একটাই শুধু দিয়েছে। তাহলে আমরা দেখো 1 মোল আমরা দেখলাম কি, এখানে আমরা ইকুয়েশনটা লিখে দিতে পারি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম 3+, তাহলে সেটা এর বিক্রিয়াটা একটু দিয়ে দেবে। এখানে বিক্রিয়াটা দিইনি, বিক্রিয়াটা কিন্তু মাস দেবে অ্যালুমিনিয়াম। তাহলে বলবে কি যে এবারে আমি বলবো যে 1 মোল অ্যালুমিনিয়াম উৎপাদনে 3 ফ্যারাডে 3 মোল ইলেকট্রন লাগে, মানে 3 ফ্যারাডে ইলেকট্রন লাগে, 3 ফ্যারাডে তড়িৎ লাগে। তাহলে আমরা ঘুরিয়ে বলবো 3 ফ্যারাডে তড়িৎ লাগে 1 মোল অ্যালুমিনিয়াম তৈরি করতে। তাহলে 1 ফ্যারাডের তড়িৎ দিয়ে অ্যালুমিনিয়াম কতটা সঞ্চিত করা যাবে, তাহলে 1/3। আমি এটা ভাগ চিহ্নগুলো দিয়েছি, এখানে তো আমি বাই করে টাইপ করতে পারি না, তো এটা লিখেছে 1/3, 1/3 মোল, 1/3 মোল অ্যান্সার। এবারে তোমাকে বলেছে কত মোল সঞ্চিত হবে। আচ্ছা কত মোল বললে তাহলে এটাই উত্তর। যদি এটা বলতো কত গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে, কত গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন হবে, তাহলে তোমাকে 1 মোল অ্যালুমিনিয়াম মানে কত 27, তার পারমাণবিক ভর কত 27, 1 মোল অ্যালুমিনিয়াম মানে 27 গ্রাম। তাহলে 1/3 মোল মানে তাহলে এর সঙ্গে 1/3 গুণ করে কি 3 লং 27, তাহলে আমার হয়ে যাবে 9 গ্রাম। 9 গ্রাম
1 ফ্যারাডে পাঠালে 9 গ্রাম হবে অ্যালুমিনিয়াম সঞ্চিত হবে। ওকে, দেখো 15 প্রশ্ন, লঘুতা কোন দ্রবণের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে পরিবাহিতা দ্রবণের লঘুতার সঙ্গেই হ্রাস পায় কেন? মানে যদি আমরা দ্রবণটা লঘু করি তাহলে যে পরিবাহিতা হ্রাস পায়, তার কারণ কি? আমরা একটা দ্রবণের মধ্যে তড়িৎ কারা পরিবহন করে? আয়ন তড়িৎ পরিবহন করে। সেই আয়নের সংখ্যায় যদি মানে লঘুতা বৃদ্ধি করার অর্থ কি? মানে লঘুতা এখানে হ্রাস করা বলছে, কিন্তু লঘুতা আগে বৃদ্ধি করা মানে আরো বেশি লঘু করা, আর লঘুতা হ্রাস করা মানে গাঢ় করা, বোঝাচ্ছে। মানে আমি যত লঘুতা হ্রাস করব মানে দ্রবণটাকে আরো যত গাঢ় করব, দ্রবণটাকে যত গাঢ় করব তত কি হবে? আয়নের সংখ্যা বেড়ে যাবে, মানে যে ক্যাটায়ন আয়ন সংখ্যা বেড়ে যাবে। ক্যাটায়ন আয়নের সংখ্যা বেড়ে গেলে কি হবে? তো পরিবাহিতা বেশি হবে। তাহলে এইটাই বলছে, দেখো দ্রবণের লঘু করলে অর্থাৎ বেশি জল যোগ করলে, এখানে লঘুতা বৃদ্ধি করার কথা বলা হচ্ছে, তাহলে গাঢ়ত্ব কি কমে যাবে, ফলে একক আয়তনে আয়নের সংখ্যা হ্রাস পাবে। যদিও আয়নের গতি কিছুটা বৃদ্ধি পাবে যদি আমরা হ্রাস করি লঘুতা, মানে যদি লঘু করি দ্রবণ, তাহলে পাশাপাশি কোনো আয়ন না থাকা, কম আয়ন থাকার ফলে তাহলে আয়নের মধ্যে ধাক্কাধাক্কিটা কম হওয়ার জন্য একটা আয়নের কিন্তু সে ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাবে, মানে তার ছোটাছুটিটা বেড়ে যাবে। তাহলে গতি বেড়ে গেলেও মানে আয়নের সংখ্যাটা কিন্তু আয়নের সংখ্যাটা এতটা কমে যাচ্ছে, একটু গতি বেড়ে গিয়েও কিন্তু তার ফলেও কিন্তু তার পরিবাহিতাটা কিন্তু কমে যাবে। তাহলে লঘুতা হ্রাস, এখানে একটু উত্তরটা হয়তো আমার প্রশ্ন অনুযায়ী দেওয়া হয়নি। লঘুতা এখানে আমি বৃদ্ধি করার কথাটা বলা হয়েছে, লঘুতা বৃদ্ধি করা, দ্রবণকে আরো লঘু করা মানে লঘুতা বৃদ্ধি। আর লঘুতা হ্রাস করলে কি, মানে গাঢ়ত্ব বৃদ্ধি করলে দ্রবণের পরিবাহিতা বৃদ্ধি পায়। হ্যাঁ, দেখো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এটাও আমরা সেই গ্রুপ কেমিস্ট্রিতেও পাই, যে লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস রুবিডিয়াম প্লাস, এটা গ্রুপ 1 এলিমেন্ট, নিচের দিকে পরপর আকার বাড়ছে, লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যাই হোক। তো এখানে লিথিয়াম আগে আছে, তারপর সোডিয়াম, তারপরে আমরা যদি নিচ থেকে সাজাই, লিথিয়াম আগে, তারপরে লিথিয়াম প্লাস আগে সবচেয়ে ছোট, তারপর সোডিয়াম প্লাস, আর রুবিডিয়াম প্লাস হচ্ছে সবচেয়ে বড়। তাহলে এখানে দেখো যেহেতু বলছে এখানে বলছে আয়নগুলোর মোলার পরিবাহিতা ঊর্ধ্বক্রমে সাজাও, মানে কার মোলার পরিবাহিতা সবচেয়ে বেশি হবে। ওকে, দেখো আমি যদি পরিবাহিতা মানে এটা যে মোলার পরিবাহিতার বদলে শুধু পরিবাহিতাও থাকতো, যে কার আয়নীয় পরিবাহিতা বেশি হবে ঊর্ধ্বক্রমে সাজাও, আর মোলার পরিবাহিতা একই উত্তর হতো। অ্যাকচুয়ালি দেখো আয়নগুলো তো তার সেই মুভমেন্ট করে পরিবহন করে, আয়ন ক্যাথোড থেকে কোথাও ক্যাথোড থেকে অ্যানোডে যাচ্ছে, ক্যাটায়নটা ক্যাথোডে যাচ্ছে, অ্যানোডে অ্যানোডে যাচ্ছে। এই আয়নগুলোর গতিবেগের ফলেই তো তার চার্জটাই ক্যারি হচ্ছে, এবং তার উল্টো দিকে কি হচ্ছে, তড়িৎ পরিবহন হচ্ছে। তাহলে একটা যদি আয়ন সে জলের মধ্যে ভালো মুভমেন্ট করতে পারে, হ্যাঁ, তাহলে কি তার পরিবাহিতা বৃদ্ধি পাবে। এবার দেখো লিথিয়ামটা এতটাই ছোট, একটা লিথিয়ামকে ঘিরে, লিথিয়াম প্লাসটা এতই ছোট, অনেকগুলো জল অণু কি করবে তাকে ঘিরে, মানে দেখো এই হাইড্রোজেনের উপরে অক্সিজেনের উপরে এখানে নেগেটিভ চার্জ, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই যে অক্সিজেন দিয়ে এই লিথিয়ামের সঙ্গে দেখো এরকম একটা লিথিয়াম 2+ ঘিরে অক্সিজেন গুলো একেবারে এরকম বন্ড হয়ে থেকে যাচ্ছে। ওকে, তাহলে এই যে আমাদের মানে লিথিয়াম একটা সবার মধ্যে হাইড্রোজেন মানে জলগুলো একটা লিথিয়ামকে একবারে ঘিরে রেখে হাইড্রেটেড হয়ে যাচ্ছে। লিথিয়ামটা কি, লিথিয়াম দেখবে হাইড্রেটেড লিথিয়াম হয়ে যাচ্ছে। এবারে যার ফলে লিথিয়াম তখন কিন্তু লিথিয়ামটা আয়নটা এফেক্টিভলি আরো বড় হয়ে যাচ্ছে, মানে সে আর মুভমেন্ট করতে পারবে না, তাকে সমস্ত হাইড্রোজেনগুলো পাশাপাশি হাইড্রোজেন অণুগুলো ধরে রাখছে, হ্যাঁ, যার ফলে কি তার পরিবাহিতা কিন্তু সবচেয়ে কম হবে। তাহলে যে ছোট তার কিন্তু পরিবাহিতা সবচেয়ে কম। আর রুবিডিয়াম
আকারে একটু বড় হওয়ার জন্য এই যে কেসটা এখানে হচ্ছে রুবিডিয়ামের ক্ষেত্রে সেই কেসটা কম হবে, তাই কি রুবিডিয়ামের বেশি হবে। দেখো এটাই আমি এখানে বলে দিয়েছি কারণটা। এবারে আবার 16 নম্বরের 2 নম্বরের প্রশ্নটার একটা নিউমেরিক্যাল প্রবলেম বলছে, একই রকম ভাবে লিখে নাও। এখানে আমাদের মোলারিটি এম দিয়েছে 0.1, অঙ্ক পড়তে পড়তে এবার এগুলো লিখে নেবে। আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ কাপ্পা দিয়েছে আমাদের 0.147, ওকে লিখে নেবে। আর বলছে দ্রবণে, ওই দ্রবণে 1 লিটার জল যোগ করলে পরিবাহিতা কিরূপ পরিবর্তিত হবে। ওকে, তাহলে দেখো 1 লিটার জল যোগ করছো, এখন কি আছে, এখন মোলারিটি মানে এখন দ্রবণের গাঢ়ত্ব কত আছে 0.1 মোলার, অর্থাৎ তুমি 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে আছে আমার 0.1 মোলার NaCl। এখন তুমি যদি এখানে আবার 100 লিটার জল দিয়ে দাও, তাহলে দ্রবণের তখন আয়তন কত হয়ে যাবে 101 লিটার। তাহলে এখন আছে 0.1 মোলার, মানে এটাই আছে পরিমাণ কত 0.1 মোল পার লিটার। তাহলে 1 লিটারে যে যখন তুমি 1000 লিটার জল যোগ করে দেবে তখন নতুন যে ঘনত্বটা কত হবে, তখন তুমি নতুন ঘনত্বটা বের করো। নতুন ঘনত্বটা কিভাবে বের করবে, তো আগে ছিল কত 1 লিটারে 0.1, তো এখন 1000 লিটার জল যোগ করছো, মানে তাহলে দ্রবণের আয়তন কত হয়ে গেছে 101 লিটার। লিটারে আছে এখন তোমার ওই কত এখানে লিখে নিচ্ছে এত মোল। তাহলে এখন 101 লিটারে 101 লিটারে কত থাকবে, 101 লিটারেও কিন্তু এতটাই থাকবে। আমি তো জলটা শুধু যোগ করছি, তাহলে মানে দ্রাবটা শুধু এটাই 101 লিটারেও এত থাকবে। এবারে তুমি এর মোলারিটি বের করো। আমরা মোলারিটি সবসময় মোল পার লিটার বের করি, তাহলে এখন পাচ্ছি 101 লিটারে কত মোল আছে এক্স, ওইখানে মানটা কত ছিল 101 লিটারে 0.1, 101 লিটারে 0.1 মোল। তাহলে দেখো আমরা করছি 101 লিটারে কত মোল দ্রাব আছে বা তড়িৎ বিশ্লেষ্য আছে 0.1 মোল। ওকে, তাহলে আমাকে মোলারিটি করতে হবে, মানে 1 লিটারে কত বের করতে হবে, তাহলে 1 লিটারে বের করো, তাহলে 0.1/101, তাহলে এইটা তুমি ভাগ করো, তাহলে সেটাই কি নতুন দ্রবণের মোলারিটি গাঢ়ত্ব, মোলার গাঢ়ত্ব। দেখো তাহলে এটাই দেখো, এই যে 0.1/101 করলে এত হবে। এটা ঐকিক নিয়মেই বের করতে পারি আমি, একবারে সেটা লিখে দিয়েছি। মানে আমরা সেটা যদি ঐকিক নিয়মে করি কি বলবো, যে আমরা দেখো পরিবাহিতার সঙ্গে যে ঘনত্ব সেটা কিন্তু সমানুপাতিক আর এই পরিবর্তিত হয়, তাই আমরা ঐকিক নিয়মটা এখানে সমানুপাতিকের হলেই কি আমরা ঐকিক নিয়ম বা সমানুপাতিকের ধারণা দিয়ে আমরা ঐকিক নিয়মে দিয়ে সেটা করতে পারি। এখানে আমরা কি বলবো যে আগে ছিল কত, যে যখন 0.1 ছিল 0.1 মোলার গাঢ়ত্বের 0.1 মোলার গাঢ়ত্বের যখন দ্রবণ ছিল তখন তার পরিবাহিতা কত ছিল 0.000147 ওহম ইনভার্স সেমি ইনভার্স। তাহলে এক মোলের বেলায় কত হবে, তাহলে বাই কি 0.1, আর তাহলে এত মোলার এখন নতুন গাঢ়ত্ব কত এত মোলার 0.00, তাহলে এইটা ইন্টু দেখো ওটাই করেছে, দেখো এইটা ইন্টু, তাহলে এইটা ইন্টু কত হচ্ছে এই যে এখানে, তাহলে উপরে কত চলে আসবে, তাহলে ওই এই নতুন গাঢ়ত্বের জন্য তাহলে কত হবে, একে যদি এতটা হয় একে এতটা, তাহলে এত মোলারে কি হবে এর এত গুণ, তাহলে এর সঙ্গে আমরা কত গুণ করব, এটা গুণ করব, তাহলে আমরা দাঁড়াচ্ছে কি 0.00147 ইন্টু এইটা 0.001/1, এই যে বাইটা কি আছে 0.1টা বাই আছে, তাহলে 0.1 তুলে দাও, একটু করে নেবে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। চলো এবারে আমাদের 17 অঙ্কটা। এখানেও দেখো এই অঙ্কগুলো খালি একই রকম হয়ে যাচ্ছে 3 ফ্যারাডে। ঠিক আছে, এখানে একটু বেড়া হচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়ামের ধাতু আর অক্সিজেনের গ্যাসের পরিমাণ। দেখো এখানে একটু দেখে নাও যে 1 মোল গলিত অ্যালুমিনা Al2 কে সম্পূর্ণরূপে
অ্যালুমিনিয়াম ধাতু এবং O2-তে করতে কত ফ্যারাডে তড়িৎ লাগবে। এখানে একটু ব্যালেন্সের ব্যাপার রয়েছে। দেখো অ্যালুমিনিয়াম এর পদ থেকে অ্যালুমিনিয়াম থেকে আমরা 3 অ্যালুমিনিয়াম 3+, তাহলে যদি 1 মোল অ্যালুমিনাকে L2O3 কে আমরা সম্পূর্ণ রূপে তড়িৎ বিশ্লেষিত করতে চাই, তার মানে দুটো অ্যালুমিনিয়াম 3+কেই আমাকে তাহলে কটা 6টা ইলেকট্রন দিতে হবে, তাই না? একটা অ্যালুমিনিয়াম 3+কে 3টে ইলেকট্রন দিতে হতো, ওখানে দুটো অ্যালুমিনিয়াম 6টা দিতে হবে, তবেই তো 2 অ্যালুমিনিয়াম হবে। তাহলে কত তড়িৎ লাগবে? টোটাল 6 ফ্যারাডে লাগবে। তাহলে সেটাই বলছে 6 ফ্যারাডে লাগবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন। একই রকম এইসব প্রশ্নগুলো একটু দেখে নিও। দ্রবণ থেকে এত গ্রাম সিলভার করতে কত ফ্যারাডে লাগবে? ওই তুমি আগে সিলভার 1 মোল সিলভার পেতে আমরা কত করি? 1 মোল একটা ইলেকট্রন লাগে, মানে তাহলে 1 মোল সিলভার পেতে আমরা 1 ফ্যারাডে তড়িৎ প্রয়োজন। হ্যাঁ, তাহলে এটা এত গ্রাম বলে দিয়েছে, তাহলে গ্রামটাকে তুমি মোলে করে নাও। এই গ্রামটা মানে কত মোল? সিলভারের তোমার একটু বলে দিবে নিশ্চয়ই পারমাণবিক ভরটা, আমি বলিনি বটে। সিলভারের অবশ্য 108। হ্যাঁ, তাহলে ওই 10.8 পর্যন্তই নাও। তাহলে পদার্থ ভর বাই 108 করে দিলেই তোমার কি হয়ে যাবে? 0.1 মোল হবে। তাহলে এত গ্রাম অ্যালুমিনিয়াম, এত গ্রাম সিলভার সঞ্চয় করা মানে কি 0.1 মোল সিলভার সঞ্চয় করা। বাস, এবার মোলে করে নিলে তাহলে তো বুঝতে পারছো যে আমাদের 1 মোল সিলভার করতে কত তড়িৎ লাগে? 1 ফ্যারাডে। তাহলে 0.1 কত লাগবে? 0.1 ফ্যারাডে। হ্যাঁ, 0.1 ফ্যারাডে। দেখো 0.1 ফ্যারাডে, 0.1 ফ্যারাডে। ফ্যারাডে চাইছে, যদি কুলম চাইতো তাহলে তোমাকে 0.1 ইন্টু 96,500 করে তুমি হিসাবটা করে দিতে। চলো আমাদের পরের 18 নম্বর প্রশ্ন। এখানেও দেখো তোমাকে বলছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ সঞ্চিত করলে কত সোডিয়াম ধাতু জমা হয় না কেন? হ্যাঁ, সোডিয়াম ধাতু জমা। দেখো 18 নম্বর প্রশ্নে কি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয় না কেন? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। একই রকম প্রশ্ন আরেকটা আছে। যাই হোক, এই প্রশ্নটা কি আছে দেখো, সোডিয়াম যখন আমরা জলীয় দ্রবণ করব, তাহলে ক্যাটায়ন রূপে আমরা কি পাবো? সোডিয়াম ক্লোরাইডটা তাহলে ভেঙে কি হয়? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। এবার যখন তার জলীয় দ্রবণের লবণযুক্ত জলও কিন্তু আয়নিত হয়ে যাবে, H+ আর OH-। এবারে দেখো আমরা মনে রাখবে ক্যাটায়ন ক্যাথোডে যায়, তাহলে এখানে ক্যাথোডে মুক্ত হওয়ার কথা বলছে, ক্যাথোডেই তো সোডিয়াম প্লাস যাবে, মানে যেতে পারতো। আর এখানে দেখো কেন যেতে পারছে না, কারণ এখানে রয়েছে H+। আমি দেখবে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি একাধিক এখানে ক্যাটায়ন আছে, তাহলে যেই ক্যাটায়নের গতিবেগী, যে ছুটতে বেশি পারে, সে চলে যাবে, সে আগে চলে যাবে। তাহলে এরা কি পেছনে এমন থেকে যাবে, এরা যেতেই পারবে না। তাহলে আমরা যে আয়নীয় গতি H+ এর সবসময় বেশি। হ্যাঁ, তাই H+ এখানে চলে যাচ্ছে, H+ চলে যাচ্ছে। তাই কি হচ্ছে, ক্যাথোডে সোডিয়াম জমা হয় না, বরং ক্যাথোডে গিয়ে দেখবে H+ গিয়ে দুটো H+ দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে আমাদের তাহলে এই জন্য হয় না, মানে এটা হয় না। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন বলছে, তাহলে কোলে আমরা কেন হাইড্রোজেনে তাহলে ওই H2 গ্যাস আর ক্লোরিন গ্যাস কিভাবে পাই, সেটা বলতে চাইছে। তা সেটা কিভাবে পাই দেখো, তো আমরা এই যে তাহলে ক্যাথোডে কে গেল, ক্যাথোডে আমাদের ক্যাথোডে তাহলে দুটো বিক্রিয়া সম্ভব হতো, এটা আর এটা, কিন্তু হয় কি কোনটা? এটাই হয়। কারণ দেখো এটা আরো একটা লজিক দিয়ে সুন্দর বলে দেওয়া হয়েছে, এটাও খুব সুন্দর লজিক। সেটা কি না, আমরা জানবো যে সোডিয়ামের বিজারণ তড়িৎদ্বার বিভব -2.71। আমরা ওইটাও দিয়ে বলতে পারি যে হাইড্রোজেন H+ এর আয়নীয় গতিবেগ, আয়নিক মোবিলিটি H+ এর গ্রেটার দেন সোডিয়াম প্লাস, তাই ক্যাথোডে H+ গিয়েই মুক্ত হয়, সোডিয়াম প্লাস হয় না। বা এটাও দিয়ে বলতে পারি, যদি মানগুলো মনে রাখো, যে এর সোডিয়ামের প্রমাণ বিজারণ বিভব কত? -271।
আর হাইড্রোজেনের কত 0, তাহলে কার বেশি? অবভিয়াসলি হাইড্রোজেন 0টা বেশি। তাহলে যার বিজারণ বিভব বেশি সেই তো বিজারিত হবে, সে তো আগে বিজারিত হবে। তাহলে সেই এই জন্য হাইড্রোজেন বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সোডিয়াম বিজারিত হতে পারে না। এটা দিয়েও আমরা বলে দিতে পারি। তো এইভাবে যাই হোক বলবে করে আমাদের দেখো এখানে অ্যানায়ন হিসেবে তাহলে ক্যাথোডে তাহলে হাইড্রোজেন প্লাস যাচ্ছে, তাই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যানোডে কে যাবে? অ্যানোডেও আছে কি ওইচ মাইনাস উৎপন্ন হয়েছিল আর ক্লোরিন মাইনাস, তাহলে ক্লোরিন মাইনাস গুলোই অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন হয়ে যাবে। এবারে দুটো ক্লোরাইড তৈরি করবে, মানে ক্লোরিন পরমাণু তৈরি করবে, যেটা ক্লোরিন গ্যাস হয়ে যাবে। ওকে, আমরা এইরকম করে ব্যালেন্স, এখানে দুটো ক্লোরিনের জায়গায় এবারে ডাইরেক্টলি Cl2 লিখে দিতে পারে। তো এখানেও দেখো এবারে এই যে এটাও একটা ভালো প্রশ্ন, যে কোনো দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য সমপ্রবাহ এবং পরিবর্তী অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট এর মধ্যে কোনটা ব্যবহৃত হয় এবং কেন? দেখো তুমি তুমি পরিবাহিতা পরিমাপ করবে, তার জন্য পরিবাহিতা পরিমাপ করার জন্য নিশ্চয়ই তড়িৎ পরিবহনটা সবসময় চালু থাকা দরকার, সার্কিটটা কমপ্লিট হতে হবে। হ্যাঁ, তার মানে ধরো বাইরে তো আমি এই ক্যাথোড অ্যানোডের মধ্যে তার দিয়ে জয়েন করে দিচ্ছি, এটা কিন্তু তড়িৎ বিশ্লেষণের কথা বলা হচ্ছে। তড়িৎ বিশ্লেষণের তড়িৎ শক্তি মানে তড়িৎ দিয়ে আমি কি করি, বিক্রিয়াটা করি। তড়িৎ বাইরে থেকে পাঠিয়ে এখানে আমি কন্টেনারের মধ্যে বিক্রিয়া করি। তাহলে এখানে আমাকে তড়িৎ পাঠানোর ফলে এই আয়নগুলোও কি এই যে দ্রবণের মধ্যে, এটা তো এই ক্যাথোড অ্যানোড ডোবানো আছে, দ্রবণের মধ্যেও কি আয়নের মুভমেন্ট হবে, এর ফলে ধরো তড়িৎ এই দিকে যাচ্ছে, এরকম সার্কিটটা বজায় থাকবে। এবারে এই যে জলের মধ্যে এখানে তো আর তাপ দেওয়া নেই, এখানে আয়নগুলোই কি তড়িৎ পরিবহন করছে। তাহলে আয়নের যে বিভিন্ন আয়নের এই যে তড়িৎ পরিবহন ক্ষমতাটা বিভিন্ন হবে। তা সেটা আমি যদি এই বাইরে যে আমি কি তড়িৎ দেব, ডিসি দেব না এসি দেব, তাহলে চিন্তা করো আমি যদি এখানে ডিসি ব্যবহার করি কি হবে ভাবো। ডিসি ব্যবহার করলে আমার সব সময় কি হবে, এটা কি থাকবে সব সময়, মানে যেটা ক্যাথোড, সেটা ক্যাথোডটা কি সব সময় নেগেটিভ থাকবে, মানে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড কি নেগেটিভ, আর অ্যানোড কি মানে ওই যে আমরা গ্যালভানিক কোষের উল্টোটা, অ্যানোড দেখবে ওখানে কি হতো, অ্যানোডটা হতো ওখানে নেগেটিভ, আর ক্যাথোড কি হতো পজিটিভ। এখানে দেখো ক্যাথোডটা কিন্তু নেগেটিভ, ক্যাটায়ন ক্যাথোডে যায়, মানে কি ক্যাটায়ন নিশ্চয়ই ক্যাথোডটা নেগেটিভ হয়ে আছে বলেই ক্যাটায়ন ক্যাথোডে যায়। এবারে তুমি ভাবো আমি যদি ব্যাটারির সঙ্গে নেগেটিভ প্রান্তটা যেদিকে থাকবে সে ক্যাথোড আর এটা অ্যানোড। এবারে যদি এটা যদি সবসময় তাহলে ডিসি কারেন্ট হয়, তাহলে ব্যাটারি দিয়ে যদি কারেন্ট দিই তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে আমার তড়িৎ দ্বারে সবসময় এটা নেগেটিভ হয়ে থাকবে, এদিকটা পজিটিভ হয়ে থাকবে। তাহলে দেখো একটু পরে কি হবে, সমস্ত ক্যাটায়ন অ্যানায়নগুলো সব ক্যাটায়নগুলো ক্যাথোডে চলে আসবে, সব অ্যানায়নগুলো অ্যানোডে চলে যাবে। ফলে কি দ্রবণে আর কোনো আয়ন বেঁচে থাকবে না, তার মানে তখন আর সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে যাবে। সব আয়নগুলো মানে যদি সবসময় ক্যাথোড আর অ্যানোডটা যদি একটা নির্দিষ্ট চার্জযুক্ত হয়ে থাকে, তাহলে সব ক্যাটায়নগুলো ক্যাথোডে চলে যাবে, সব অ্যানায়নগুলো অ্যানোডে চলে যাবে। তার ফলে কিছুক্ষণ পরে সমস্ত আয়নগুলো তো ক্যাথোডে অ্যানোডে ভাগ হয়ে গিয়ে তাহলে আর দ্রবণে কোনো ক্যাটায়ন আর অ্যানায়ন বাকি থাকবে না। তখন তাহলে এই যে সার্কিটটা, এই আয়নের মধ্যে সার্কিটটা কমপ্লিট করার জন্য আয়নের যে পরিবহন হওয়া সবসময় জরুরি ছিল, সেটা আর হবে না। কথাটা বুঝতে পারলে? তাই আমরা যদি এখানে ডিসির বদলে যদি এসি নিই, তাহলে এসি কি করে, এক্ষুনি ক্যাথোডটা কি আছে নেগেটিভ পজিটিভ, অল্টারনেটিভ কারেন্টে একটু পরে কি এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা হয়ে যাবে নেগেটিভ। তার ফলে কি আয়নগুলো সঠিকভাবে যখন সে এটা হয়ে গেল, আয়নগুলো এদিকে গেল, আবার এটা যখন নেগেটিভ হয়ে গেল, এটা আবার ঘুরে যখন একটু পরে পজিটিভ হয়ে গেল, তখন আবার মানে তাহলে আয়নের সব সময় এই মুভমেন্ট হতে থাকবে। হ্যাঁ,
তাহলে মুভমেন্ট হলে কি তখন আমরা সবসময় যখন আমরা যা তড়িৎ দেব সে সবসময় আয়নের এদিক ওদিক হয়ে সে মুভমেন্ট হতে থাকবে। একবার ক্যাথোডে যাবে, ক্যাটায়নটা একবার এদিকে তড়িৎ দ্বারে যাবে, আবার একটু পরে অন্য দিকে যাবে, যার ফলে কি সবসময় তড়িৎ পরিবহনটার একটা সার্কিটটা কমপ্লিট হয়ে থাকবে। হ্যাঁ, এই যে পোলারাইজেশন, ওইটাকে যেটা পোলারাইজেশন এড়ানো, মানে যদি তুমি সবসময় মানে ক্যাটায়ন মানে ক্যাথোড অ্যানোডটা সবসময় একই চার্জ যুক্ত হয়, যেটা এসিতে থাকবে, ডিসিতে হয়ে যাবে, একই চার্জ যুক্ত সবসময় থাকবে, তখন কি পোলারাইজড হয়ে যাবে। মানে পোলারাইজ মানে একটা সবসময় একটা নির্দিষ্ট চার্জ যুক্ত হয়ে গিয়ে স্থায়ীভাবে জমা হতে পারে না। যদি আমি পোলারাইজড যদি এড়াতে চাই, তাহলে আমরা যদি এসি দিয়ে দিই, তাহলে কি স্থায়ীভাবে আয়নগুলো জমা হতে পারে না, এতে পোলারাইজেশনের স্তর তৈরি হয় না, ফলে সঠিক ফলাফল পাওয়া যায়। ফলে যে তড়িৎ পরিবহন কতটা তড়িৎ পরিবহন করবে তার আমি সঠিক পরিমাণটা পাবো। কারণ কি তখন আমরা দ্রবণে সবসময় আয়নটা কনস্ট্যান্ট থাকবে, আয়নের যে ঘনত্ব সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ওকে, আর কি তড়িৎ বিশ্লেষণ এসি হওয়ার ফলে আর কি বলতে পারি যে তড়িৎ বিশ্লেষণ হ্রাস, মানে যদি এসি প্রবাহ করি তাহলে কি আমাদের একটা মানে বারবার বদলানোর কারণে, মানে প্রবাহের এই যে বারবার মানে একবার ক্যাথোডটা একটু পরে অ্যানোড হচ্ছে, অ্যানোডটা এই যে বারবার বদলানোর ফলে দ্রবণের কোনো স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটবে না। ফলে কি আমাদের ফলে কি হবে, যদি স্থায়ী রাসায়নিক পরিবর্তন হচ্ছে না, মানে কি দ্রবণের গাঢ়ত্বটা কি অপরিবর্তিত থাকবে। যদি রাসায়নিক পরিবর্তন হয়ে ক্যাথোডে ধরো ক্যাটায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে পরমাণু হয়ে যাচ্ছে, ধাতু হয়ে পড়ে যাচ্ছে, তাহলে গাঢ়ত্ব কমে যাবে। তার গাঢ়ত্ব কমে গেলে তো আমরা পরিবাহিতা পরপর কমে যাবে। এবার নির্ভুল পরিমাপ করতে পারি, যে একটু দেখে নেবে, এইগুলো মেন হচ্ছে ওই প্রথম দুটো করে নিলাম। হ্যাঁ, তাই আমরা এসি ব্যবহার করবো। হ্যাঁ, এটা কিন্তু কোশ্চেন, এবার কনসেপচুয়াল কোশ্চেন। অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বলতে কি বোঝা হয়, এগুলো করে নেবে। অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, যখন একবার অসীম গাঢ়ত্ব থাকবে, মানে খুব লঘু থাকবে, হ্যাঁ, তখন যে হবে, তখন আমরা এখানে এটা কিন্তু জানি, দেখো আমরা গাঢ়ত্ব বৃদ্ধি করলে পরিবাহিতা বৃদ্ধি পায় বা আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, কিন্তু গাঢ়ত্ব যদি বৃদ্ধি করি মোলার পরিবাহিতা কিন্তু হ্রাস পায়। দেখো, তাছাড়া আমরা এটা কেন বুঝতে পারি সেটা আমি এক্সপ্লেন আর করছি না, এমনি যদি আমরা মোলার পরিবাহিতার ফর্মুলাতে দেখি, সেখানে আমরা দেখি কাপ্পা ইন্টু 1000/m। এই এমটাই কি, এমটাই তো গাঢ়ত্ব। এম যত কম হবে তত কি, দেখো এই যে ল্যামডা এম এর সঙ্গে এম এর কি নিচে আছে, মানে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ল্যামডা এম এর সঙ্গে এম এর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যদি এম যদি কমে তাহলে এটা বাড়বে। এম কমা মানে কি, যদি লঘুটা মানে বেশি লঘু হয় তবে কি মোলার পরিবাহিতা বৃদ্ধি পাবে। তাহলে লঘু মানে একবারে অসীম যদি লঘু করি, মানে একবারে হাইয়েস্ট লঘু করে দিই, ভাবো যে একটা পুকুরে 1 চামচ চিনি দিয়ে দিয়েছো, দিয়ে দিলে যে থিওরিটিক্যাল ধরতে গেলে সে চিনিটা পুরো জলে ছড়িয়ে গিয়ে সেটাও একটা চিনির একটা দ্রবণ হয়ে যাবে। তো সেটা কি একবারে অসীম লঘু। অসীম লঘুতায় কি হয় না, দ্রবণের মোলার পরিবাহিতা কিন্তু সর্বোচ্চ হয়। কারণ আমরা যে অসীম লঘু মানে এবারে এটা অনেকটাই কম, তার মানে এটা অনেকটাই বেশি। আর সেই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা এটা এম হবে, এই যে এরকম নট ল্যামডা এম নট দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো একটা তড়িৎ বিশ্লেষণে হ্রাস করলে, একটি তড়িৎ বিশ্লেষণের কি হ্রাস করলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। তো তড়িৎ আমরা এটাও ওই সেই আয়নীয় মানে আয়নীয় সাম্যাবস্থায় পড়লাম না, আয়নীয় সাম্যাবস্থা, সেখানে আমরা পড়েছিলাম যে একটা দ্রবণের গাঢ়ত্ব যদি আমরা হ্রাস করি তাহলে তার বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। হ্যাঁ, যে আমরা গাঢ়ত্বের সঙ্গে বিয়োজন মাত্রা আলফা, তার সঙ্গে দেখবে গাঢ়ত্বের এরকম 1/c ছিল, 1/√c পেয়েছিলাম না। তবে এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আমরা যদি তড়িৎ বিশ্লেষণ গাঢ়ত্ব হ্রাস করি তাহলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। হ্যাঁ, কারণ লঘু দ্রবণে যদি লঘু দ্রবণ হয় তাহলে যে দ্রবণের মধ্যে যে আয়নের মধ্যে যে একটা পারস্পরিক আকর্ষণ সেটা কমে যাবে।
আর পারস্পরিক আকর্ষণ কমে গেলে কি তারা ফ্রিলি ছোটাছুটি করবে, আর তখন কি পরিবাহিতাটা বৃদ্ধি পাবে। তো এভাবে আমরা এটা বুঝে নিলাম। তাহলে এই টপিকের অনেকগুলোই আমাদের কনসেপচুয়াল প্রশ্ন হলো, আর 3 নাম্বারের প্রশ্নগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব।